প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি এই হাফিজ ভাই উনি ওনার অফিসের এক আপুর কাছ থেকে শুনেছেন। সঙ্গত কারণে আপুটির নাম বলা যাচ্ছে না, কারণ তিনি রাজি হননি তার নামটা প্রকাশ করতে। তো ঘটনাটি আপু তার পরিচিত মেহের আলী নামক একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে শুনেছিলেন। আর অ্যাম্বুলেন্সের ঘটনা কিন্তু আসলে অন্যরকম হয়। হাফিজ ভাই এর আগে কিন্তু অ্যাম্বুলেন্সের ঘটনা পাঠান নাই, অ্যাম্বুলেন্সের ঘটনা উনি এই প্রথম পাঠালেন। আর এই যে মেহের আলী ভাই, এই ঘটনাটি সরাসরি উনি নিজেই দেখেছেন, অধিকাংশটাই আর কি। আর পরবর্তীতে কিছু ঘটনা যেটা অন্য লোকদের কাছ থেকে উনি শুনেছিলেন। এই ঘটনাটি ঘটেছিল একটি 15 বছরের মেয়ের লাশের সাথে। এবার আসি মূল ঘটনায়। সময়টা 1996 সালের দিকে। সেদিন সারাদিন বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই মেহের আলী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন। সারাদিন বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন, আবহাওয়া খুবই খারাপ। এমন সময় তার কাছে দুজন 25 থেকে 30 বছর মানে এরকম বয়স আর কি, দুটি ছেলে আসে। তারা মেহের আলীকে জানায় যে আজিমপুর থেকে একটা লাশ খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে নিয়ে যেতে হবে। তো এই মেহের আলীর বাড়িও তালা উপজেলার জালালপুর ইউনিয়নে। তো পাশাপাশি ইউনিয়নে হয় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন মেহের আলী যে লাশ নিয়ে যাব, সাথে বাড়ি থেকে একটু ঘুরে আসবো। তো অন্যান্য সময় যে ধরনের টাকা পয়সা উনি হাঁকেন অ্যাম্বুলেন্স ভাড়া, তো উনি তার তুলনায় বেশ কম টাকাই রাজি হয়ে যান। আর মেহের আলী ওই যে দুইজন লোক, এরা দুই ভাই ছিল, দুই ভাইয়ের সাথে লাশ নিয়ে যাওয়ার জন্য রাজি হন। সারাদিন বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন চলাচল কমই ছিল। তো দুই ভাইকে সাথে নিয়ে আজিমপুর এলাকার বেশ নিরিবিলি একটা জায়গায় একটা বাড়ির কাছে গিয়ে থামেন। এর মধ্যে দুই ভাইয়ের সাথে কথা বলে মেহের আলী বুঝতে পারেন এরা দুজন আপন ভাই এবং যিনি মারা গিয়েছেন সেই মেয়েটি তাদের একমাত্র ছোট বোন। তো ওনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশে বাড়িঘর খুবই কম এবং যেই বাড়িতে লাশ রাখা হয়েছে ওই বাড়িটাও বেশ নিরিবিলি। অ্যাম্বুলেন্স ওই বাড়ির সামনে গেলে দুই ভাই নেমে বাড়ির মধ্যে চলে যান। তো মেহের আলী দেখেন যে এই বাড়িতে তেমন কোনো লোকজনই নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে ওখানে তো বেশ কিছু লোক থাকার কথা, তাই না? কিন্তু মনে হচ্ছে সব মিলিয়ে 4-5 জন হবে। তো মেহের আলী বেশ অবাকই হন। তারপরও ঢাকা শহরে একজন আর একজনের সাথে তো ওইভাবে মিলেমিশে থাকে না গ্রামের মতো, এই জন্য হয়তো বা লোকজন নাই। তো এই সমস্ত চিন্তা করে উনি বিষয়টা তেমন জোরালোভাবে আর নেন না। এর মধ্যে ওই দুই ভাই অ্যাম্বুলেন্সকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বলেন। তো মেহের আলী যতটুকু সম্ভব অ্যাম্বুলেন্স বাড়ির ভেতরে নিয়ে যান এবং ওই দুই ভাই এবং দুইজন মহিলা এবং তার সাথে একজন মাঝবয়সী পুরুষ এসে লাশটি গাড়িতে তুলে দেন। এরপর ওই দুই ভাই গাড়ি চালানোর জন্য মেহের আলী ভাইকে বলেন। তো মেহের আলী ভাই যখন লাশ নিয়ে বাসা থেকে বের হন তখন রাত প্রায় 10টা বেজে গেছে আনুমানিক। তো মেহের আলী গাড়ি চালাচ্ছেন এবং অ্যাম্বুলেন্সের ভিতর দুই ভাই লাশের সাথে বসে আছে। দুই ভাই নির্বিকার হয়ে বসে আছে, কারোর সাথে তেমন কেউ আসলে কথা বলছে না, সবারই মন খারাপ। ঢাকার রাস্তা পার হয়ে যখন সাভার এলাকায় অ্যাম্বুলেন্সটি ঢুকেছে তখন আবার বৃষ্টি শুরু হয়। তখন রাস্তায় গাড়ি ঘোড়া মানুষ নেই বললেই চলে। তো এভাবে গাড়িটা নবীনগর পর্যন্ত যাওয়ার পর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অ্যাম্বুলেন্স যখন নবীনগর পার হয়ে মাঠের মধ্যে যেতে থাকে তখন মেহের আলী খেয়াল করে যে রাস্তার এক পাশে বিশাল এক কুকুরের লাইন। পিঁপড়া যেভাবে দলবদ্ধভাবে সিরিয়ালি হেঁটে চলে যায়, এই কুকুরের লাইনটা ঠিক সেভাবেই হেঁটে যাচ্ছে। এই কুকুরগুলোর সাইজ সাধারণ কুকুর থেকে 4-5 গুণ বড় হবে। প্রতিটি কুকুরের গলায় লোহার শেকল দিয়ে বাঁধা রয়েছে বা লোহার শেকলের একটা মালা রয়েছে। আর এই যে শেকলগুলো একটার সাথে আর একটা কানেক্টেড, মানে একটি কুকুরের সাথে আরেকটি কুকুর এই শেকল দিয়ে বাঁধা। তো মেহের আলী অ্যাম্বুলেন্সের আলোতে সামনে এগুলো দেখতে পেয়ে উনি গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দেন। যখনই এই কুকুরগুলো সোজাসুজি অ্যাম্বুলেন্সের কাছে চলে এসেছে তখন লাশের সাথে থাকা দুই ভাই যে যতটুকু জানে দোয়া দরুদ পড়া শুরু করে। প্রায় 150 থেকে 200টি কুকুর নীরবে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, রাস্তা ক্রস করে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে। অ্যাম্বুলেন্স তো দাঁড়িয়ে যায় ওই সময়। যখন কুকুরগুলো সব পার হয়ে গেল এবং কুকুরের শেষ মাথায় একটা লম্বা ব্যক্তি কালো কাপড় পরে এই কুকুরের শিকলটা ধরে রেখেছে। ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, তবে অস্বাভাবিক রকমের লম্বা। এরপর অ্যাম্বুলেন্স
আবার চলা শুরু করে এবং তাদের অতিক্রম করে চলেও যায়। এরপর কুকুরগুলো এবং ওই ব্যক্তিকে আর দেখা যায় না। মেহের আলী প্রথমে বুঝতে পারে নাই যে আসলে ব্যাপারটা কি। অবশ্য কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এটা হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা হতে পারে। কিন্তু যখনই এই 10 ফুটের উপরের লম্বা লোকটিকে দেখেছে তখন সে শিওর হয়েছে এটা স্বাভাবিক কোনো লোক না। আর এতগুলো কুকুর, প্রত্যেকটার গলার শেকলগুলো একই সুতোয় গাঁথা, আর পেছনে একটা লোক সে শেকল ধরে রেখেছে। এত বড় সাইজের কুকুর, আর কুকুরগুলো তো এইভাবে সুশৃঙ্খল ভাবে চলার কথা না, একটু এলোমেলো তো হবেই, কিন্তু কুকুরগুলো খুব সুশৃঙ্খল ভাবে চলে গেল। এসব বিষয়গুলো পরে উনি বুঝতে পারলেন। তো যাই হোক, উনিও দোয়া দরুদ পড়া শুরু করলেন এবং গাড়ি আরেকটু জোরে চালানো শুরু করলেন। এর কিছু সময় পর দেখেন যে ওই কুকুরগুলো পুরো রাস্তা জুড়ে দৌড়াচ্ছে এবং মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ করছে এবং মনে হচ্ছে তারা বিশ্রী কোনো ভাষায় কথা বলার চেষ্টা করছে। এই 150 থেকে 200 কুকুর অ্যাম্বুলেন্সের গতির সমান তালে দৌড়ে চলেছে। তাদের চোখ লাল এবং খুবই রাগান্বিত, যেন অ্যাম্বুলেন্স ভেঙে চুরে ফেলে দিবে একদম। লুকিং গ্লাসে কিন্তু মেহের আলী ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন সেগুলো। তো মেহের আলী অ্যাম্বুলেন্স তো চালান, এমন অস্বাভাবিক ঘটনার সাক্ষী তার পেশাগত জীবনে টুকটাক হয়েছে, কিন্তু এইরকম ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি এই প্রথম উনি হলেন। তবে উনি একজন হুজুরের কথা মেনে চলতেন। ওই হুজুর ওনাকে বলেছিলেন যে যদি কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার সময় খারাপ কিছুর পাল্লায় পড়ো এবং যদি বুঝতে পারো লাশের কারণে ওই খারাপ জিনিসটা গাড়ির পিছু নিয়েছে, তাহলে গাড়িতে যদি কোনো ব্যক্তি থাকে সেজন্য লাশের কোনো একটা অংশের সাথে নিজের শরীরকে স্পর্শ করে। তো এই কথাটি মেহের আলীর যখন মনে পড়ে তখন মেহের আলী ওই 2 ভাইকে বলে যে তারা যেন তাদের বোনের এই লাশের 2 হাত ধরে রাখে। ড্রাইভারের কথা মতো তারাও সেটি করেন। এর মধ্যে কুকুরগুলো 2 পাশে সরে যেতে থাকে এবং সেই 10 ফুট লম্বা মানুষরূপী পিশাচটা গাড়ির পেছনে এসে গাড়িকে আঘাত করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো একটা কারণে গাড়িতে সে আঘাত করতে পারছে না। পেছনে থাকা 2 ভাই কিন্তু এটা দেখতে পাচ্ছে, তারা দোয়া দরুদ পড়ছে জোরে জোরে। এদিকে মেহের আলী যত দ্রুত সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে মনে হচ্ছে গাড়িটা ওইভাবে আগাচ্ছেই না। এতক্ষণ এই যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে কিন্তু কোনো গাড়ি সামনে দিয়ে আসেও নাই, আবার পেছন থেকে কোনো গাড়ি অ্যাম্বুলেন্সকে ওভারটেকও করে নাই। যাই হোক, এমন সময় সামনের দিক থেকে একটা আলো দেখতে পায় মেহের আলী। তো মেহের আলী বুঝতে পারে এটা সম্ভবত ট্রাকের আলো। উনি এই আলো দেখার পর পেছনে খেয়াল করেন, দেখেন যে না, পেছনে কিছু নাই। তখন মেহের আলী এবং ওই 2 ভাই একটু স্বস্তি পান। মেহের আলী ওই 2 ভাইকে বলেন যে লাশের গাড়িতে এমন কিছু ঘটনা ঘটতেই পারে। একটা পর্যায়ে ট্রাকটা অ্যাম্বুলেন্সকে পার করে চলে যায়। এর কিছু পরে যখনই অ্যাম্বুলেন্স আবার মাঠের মধ্যে এসেছে, মানে রাস্তার 2 পাশে মাঠ, তখন তারা দেখেন শত শত কাক গাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। কিন্তু কাকের আওয়াজ এটা শুনেই বুঝতে পারেন গাড়িতে থাকা ওই সেই 2 ভাই এবং মেহের আলী যে বিপদ কিন্তু তাদের পিছু ছাড়ে নাই। এই আওয়াজটা হচ্ছে সেই বিশ্রী ভাষায় কোনো কিছু একটা বলার মতো। এটা ঠিক কাক ডাকলে যেরকম আওয়াজ হয় না, ওরকম না। এই আওয়াজটা ওই কুকুরের গলা থেকেও কিন্তু আসছিল। যেহেতু সারাদিন এবং সন্ধ্যার পরও বৃষ্টি ছিল, এখন বৃষ্টি না পড়লেও ড্রাইভার চাইলেও কিন্তু খুব বেশি জোরে গাড়ি চালাতে পারছে না, কারণ রাস্তা তো পিচ্ছিল হয়ে আছে। তো মেহের আলী 2 ভাইকে বলেন আপনারা ভয় পাবেন না, ইনশাল্লাহ কিছু হবে না। এই কাকগুলো এমন ভাবে 3 দিকে ঘিরে রেখেছে বাইরের কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই কাকগুলো গাড়ির সামনের আলোয় আসতে পারছে না। এভাবে বেশ কিছু সময় কাকগুলো উড়ে মাঠের জঙ্গলের দিকে একসাথে চলে যায়, মানে উড়ে উড়ে চলে যায় আর কি। এর মিনিট 5 পরেই একটা জায়গায় কাঠের দোকান দেখতে পান তারা। এটা যে বাজারের মধ্যে নয়, এটা গ্রাম থেকে একটা পুকুরের পাশে কাঠ দিয়ে তৈরি একটা দোকান। এটা বাজারের আশেপাশে কোনো দোকান না। তো এই অ্যাম্বুলেন্স গিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড় করানো হয় বা দাঁড়ায়। তো মেহের আলী এবং ওই 2 ভাই নেমে আসেন। মেহের আলী দোকানে গিয়ে সিগারেট কেনেন এবং বিস্কুট এবং চা খান। তো ওই 2 ভাই গাড়ি থেকে নেমে ওই দোকানে বসেন। তো মেহের আলী কিছু খাওয়ার অনুরোধ করলেও ওই 2 ভাই কিছুই খায় না। মেহের আলী ওই দোকানদারকে জিজ্ঞেস করেন যে আপনার দোকান এত রাত্রে খোলা রাখার কারণ কি? তখন দোকানদার বলেন যে তার মূল কাজ হচ্ছে এই পুকুরটা পাহারা দেয়া। পাশে একটা পুকুর ছিল, আর পাশাপাশি কিছু আয়ের জন্য রাতে দোকান চালায়। রাতে অনেক ট্রাকের ড্রাইভাররা এখানে ট্রাক থামায়, তারপরে অনেক গাড়ি এখানে দাঁড়ায়, চাটা খায়, কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়।
ভালোই কেনা বেচা হয় আর কি, বা বেচা কেনা হয়। আর শুধু যে চা বিক্রি করেন তা না, গরম দুধও বিক্রি করেন। কারণ হচ্ছে ওই সময় যারা গাড়ি নিয়ে যান অনেক সময় এনার্জি লেভেলটা কমে যায়, ঘুম আসে, অনেকে চা খায় না, তখন ওই গরম দুধটা খায়, এই জন্য গরম দুধটা উনি বিক্রি করেন। তো মেহের আলী গরম দুধও ওই সময় খেয়েছিলেন। তো আবহাওয়া তো ওই রাত্রে খারাপ ছিল, এই জন্য গাড়ি ঘোড়ার পরিমাণ রাস্তায় কম। তো দোকানদার এটাও বলছিলেন আর কি। দোকানদারের সাথে মেহের আলী আলাপ করছে, এর মধ্যে দুই ভাইয়ের এক ভাই অ্যাম্বুলেন্সের কাছে যায় এবং গিয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে অন্য ভাই মেহের আলী এবং দোকানদার এক দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে যায়। তারা ওখানে কি আশ্চর্য হয়ে যায়, অ্যাম্বুলেন্সে লাশ নাই। দুই ভাই পাগলের মতো লাশ আশেপাশে খুঁজতে থাকে, সাথে অ্যাম্বুলেন্সের চালকও খুঁজতে থাকে। এক পর্যায়ে এই দুই ভাইয়ের মধ্যে যে ছোট, ও পুকুরের কাছে গিয়ে চিৎকার করে ওঠে, পুকুরে লাফ মারে সে। এটা দেখে ড্রাইভার সহ অন্য সবাইও, ওই দোকানদারও পুকুরের কাছে যায়, গিয়ে দেখে লাশ পুকুরের মাঝখানে পানি থেকে একটু উপরে রয়েছে, মানে মাঝখানে দেখা যাচ্ছে, কিন্তু লাশ পানিতে কিন্তু স্পর্শ করছে না, মানে পানি থেকে একটু উপরে। আর ওই ভাই পানিতে লাফ দিয়ে লাশের কাছে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে বড় ভাইটাও পুকুরে লাফ দেয়। দুই ভাই যখনই লাশের কাছাকাছি যাবে সেই মুহূর্তে লাশ পুকুরের আর এক পাশে সাঁ করে চলে যায়। আবার দুই ভাই সেখানে যায়, ঠিক আগের মতো লাশ একাই পুকুরের আর এক পাশে আবার চলে যায়। এই দৃশ্য দেখে ওই দোকানদার ড্রাইভারকে জিজ্ঞেস করেন এটার কারণ কি। তখন ড্রাইভার লাশ নিয়ে আসার পথে যা যা ঘটেছে সব ঘটনা দোকানদারকে খুলে বলেন। এটা শুনে দোকানদার দুই ভাইকে তাড়াতাড়ি উঠে আসতে বলেন, যে ভাই তোমরা তাড়াতাড়ি উঠে আসো, লাশের পিছনে সময় দিও না, বিপদে পড়ে যাবা। কিন্তু দুই ভাই তো বোনের লাশ এভাবে রেখে উঠে আসতে চায় না। দোকানদার তাকে আশ্বস্ত করেন যে এই লাশে কিচ্ছু হবে না, কিন্তু এখন যদি আপনারা উঠে না আসেন আপনাদের ক্ষতি হবে। অনেক কিছু বোঝানোর পর দুই ভাই পুকুর থেকে উঠে আসে। এদিকে ওই দোকানদার কিছু শুকনো কাঠ এবং বাঁশ দিয়ে পুকুরের চারপাশে আগুন ধরিয়ে দেন। দুই ভাই উঠে আসার পর দোকানদার বলেন, আপনারা এখন ধৈর্য ধরে অপেক্ষা করেন, এখান দিয়ে মাঝরাতে একজন আলেম যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, পাশাপাশি মসজিদের ইমামতি করেন, উনি খুব ভালো মানুষ, উনি এই বিষয়গুলোর খুব ভালো সমাধান করতে পারেন, উনি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে। তো দোকানদার এবং মেহের আলী দুই ভাইকে অনেক বুঝিয়ে অপেক্ষা করতে বলেন। আর এদিকে কি ওই লাশ কিন্তু পুকুরের এপাশ ওপাশ একা একাই ঘুরে বেড়াচ্ছে, মানে লাশটা যে হেঁটে যাচ্ছে তা না, কিন্তু পানির থেকে মনে হচ্ছে আধ হাত উঁচুতে ভেসে বেড়াচ্ছে আর কি, একবার এই পাশে যায় ওপাশে যায়, মানে মনে হচ্ছে বাতাসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিকে ওই দোকানদার পুকুরের আশেপাশে যত কাঠের চলা শুকনো বাঁশ ছিল একের পর এক আগুন ধরিয়েই যাচ্ছে। রাত 2টার দিকে হুজুর একটা বাইসাইকেল নিয়ে দোকানের দিকে আসেন, তখন দোকানদার তাকে থামতে বলেন। সবাই মিলে রাতে ঘটে যাওয়া ঘটনাটি হুজুরকে বলেন এবং দুই ভাই খুব কান্না করতে থাকেন। তিনি তার বোনের লাশটি পুকুর থেকে তুলে আনার জন্য খুব অনুরোধ করেন, মানে বড় ভাই অনুরোধ করেন, ছোট ভাই বলছিলেন আর কি। তো হুজুর রাতের সব কথা শোনেন, দুই ভাইকে বলেন আপনার বোন মারা গিয়েছে কিভাবে সেটাকে খুলে বলেন, আশা করি মিথ্যা বলবেন না। তখন বড় ভাই সব কথা খুলে বলেন। তিনি বলেন, আমার বোনের উপর ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছিল, আমার বোন সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করেছে। তো হুজুর বলেন পুরো ঘটনাটি খুলে বলতে। তখন বড় ভাই বলেন, ঘটনা শুরু আজ থেকে 3 বছর আগে। আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, আমার ছোট বোন প্রতিদিন ভোরবেলা শাপলা ফুল তুলতে যেত। যেহেতু বিলটা বাড়ির খুব কাছেই আর ও ওখানেই বড় হয়েছে, তাই এসব বিলে ভোরে গিয়ে শাপলা ফুল তোলা, মাছ ধরা এগুলো স্বাভাবিক ছিল। এবং এই বিলের সাথে অনেকগুলো তাল গাছ, খেজুর গাছ এগুলো ছিল। তো একদিন আমার মা ছোট বোনকে বলে, তুই সকাল সকাল ফুল তুলতে গেলে একটু তাল গাছের নিচে খুঁজে দেখবি যদি পাকা তাল পাওয়া যায়। তো এই কথা শুনে আমার বোন বলে, ঠিক আছে মা, আমি সকালে গিয়ে দেখব। তো আমার বোন সকাল মনে করে সেদিন গভীর রাত্রে বিলে চলে যায়। প্রথমে তাল গাছের নিচে গিয়ে তাল খুঁজতে থাকে, কিন্তু একটি তালও খুঁজে পায় না। এরপর ও বিলে নেমে ফুল তুলতে থাকে। এক পর্যায়ে তাল গাছ থেকে ধপাস করে একটা তাল পড়ার আওয়াজ সে শুনতে পায়। ও বিল থেকে উঠে ফুলগুলো বিলের ধারে রেখে তাল গাছের নিচে যায়, গিয়ে দেখে যে নিচে অসংখ্য তাল পড়ে রয়েছে, অথচ কিছুক্ষণ আগেও কিন্তু সে দেখেছে গাছের নিচে একটা তালও ছিল না। ও তালগুলো একটা একটা করে গুছিয়ে এক জায়গায় জড়ো করছে। হঠাৎ ও খেয়াল করে কালো পোশাক পরা একটা লম্বা মানুষ, সেও তাল গুছিয়ে তার মতো করে এক জায়গায় রাখছে। ওই লম্বা লোকটিকে দেখে আমার বোন বলে, আপনি কে? তখন ওপাশ থেকে ওই জিনিসটা বলে ওঠে, আমি তোমার জন্য তাল গুছিয়ে রাখছি, এখন থেকে তুমি প্রতিদিন এসে তাল নিয়ে যাবা। এ কথা শুনে আমার বোন বলে, আপনার মুখটা দেখি আপনাকে তো চিনি না, তো আমি দেখি তো চিনি কিনা।
এই কথা বলার পর ওই জিনিসটা কোনো উত্তর না দিয়ে মানুষের মতো করে তাল গাছ বেয়ে ওঠা শুরু করে। এটা দেখে আমার বোন সোজা বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে আমাদেরকে বলে যে কি ঘটনা ঘটেছে। তখন আমরা আমার বোনকে বকা দেই এবং গভীর রাত্রে সে কেন গিয়েছে। তখন আমার বোন বলে যে সে মনে করেছিল সকাল হয়ে গেছে। যাই হোক, আমার বোনের মুখে এত তাল পড়ার কথা শুনে আমরাও ওই বিলের ধারে তাল গাছের নিচে যাই। গিয়ে দেখি আসলেই অনেকগুলো তাল পড়ে রয়েছে, কিন্তু তালগুলো আধা পাকা। গাছ থেকে পাকা তাল পড়ার কথা, আধা পাকা তাল পড়ার কথা না। কিন্তু এগুলো প্রায় সব আধা পাকা এবং প্রায় 30টির মতো তাল পড়েছিল। কিন্তু যে ব্যক্তিটিকে আমার বোন দেখেছিল, আমরা গিয়ে তাকে আর দেখতে পাইনি, এবং যে তাল গাছ বেয়ে ওঠার কথা বলেছিল সেই গাছেও ভালো করে খুঁজেও তাকে আর দেখতে পাইনি। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসি, সব স্বাভাবিকভাবেই চলছিল। এর প্রায় 4 মাস পর সকাল মনে করে গভীর রাত্রে আবারও আমার বোন বিলে ফুল তুলতে যায়। ডাঙার কাছাকাছি ফুল তুলতে তুলতে যে একটু বেশি পানির মধ্যে যাবে, হঠাৎ ও দেখে সেই লম্বা কালো পোশাক পরিহিত লোকটি অনেকগুলো ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিলের মাঝখানে তাকে ফুল নিয়ে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু তার মুখটি দেখতে পাচ্ছে না ও। এটা দেখার পরই আমাদের বোন দ্রুত বাড়ির দিকে মুখ ঘুরিয়ে শাপলা ফুল হাতে নিয়ে বিলের থেকে উঠে আসার চেষ্টা করে। ও যখন নাকি বাড়ির দিকে মুখ করে বিলের ভিতর থেকে উঠে আসার চেষ্টা করছিল, তখন কিছু একটা পেছন থেকে দ্রুত পানির নিচ দিয়ে তার কাছে আসতে থাকে। এর মধ্যে কোনো কিছুতে তার পায়ের নিচে একটা আঘাত করে। সে বিল থেকে উঠে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে দেখে যে পায়ের গোড়ালিতে কেটে গেছে। তখন সে তার মাকে ডাকে এবং যা যা ঘটেছে সব বলে। মা তখন তাকে আবারও বকা দেয়, তুই আবারও মাঝরাতে কেন বাইরে গেছিস। তারপর মা কাটা জায়গায় কাপড় পেঁচিয়ে দেয় এবং পরিবার থেকে কড়াকড়ি নির্দেশ থাকে আর যেন ফুল তুলতে বা তাল কুড়োতে সে আর না যায়। এর মধ্যে তার শরীর শুকিয়ে যেতে থাকে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখা যায় বোনটি পাশে নেই। সবাই মিলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা যায় সে তাল গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। ওর জ্ঞান ফিরলে তাল গাছের কাছে কেন গেল জিজ্ঞেস করলো, কিছুই বলতে পারে না, এবং তাকে যে তাল গাছের কাছ থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এটাও সে বিশ্বাস করে না, কারণ সে তো বাসায় ঘুমিয়েছিল। এদিকে বোনের অবস্থা খারাপ হতে থাকে। ডাক্তার কবিরাজ দেখানো হয়, তবুও সুস্থ হয় না। এভাবে অনেক দিন চলে যায়। একদিন গভীর রাতে ছোট ভাই ঘুম ভেঙে দেখে যে তার ছোট বোন বাড়ির উঠোন দিয়ে একা একাই হাঁটতে হাঁটতে বিলের দিকে যাচ্ছে। এটা দেখে তো ছোট ভাই ডাকাডাকি শুরু করে। এরপর আমরা সবাই মিলে বাইরে গিয়ে দেখি বিলের ধার দিয়ে বোন সেই তাল গাছের দিকে যাচ্ছে। আমরা পেছন থেকে তাকে যতই ডাকাডাকি করি সে শুনতে পায় না। যখনই আমরা দ্রুত তার কাছে গিয়ে তাকে ধরেছি, তখনও অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সাথে সাথে আর একটা জিনিস লক্ষ্য করি, বড় আকৃতির একটা কালো কুকুর বিলের উপর দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে আমাদের ডাকাডাকিতে মা বাবা চলে এসেছে। সবাই মিলে ছোট বোনকে বাড়িতে নিয়ে যাই। আমরা সবাই বুঝতে পারি যে তার উপরে খারাপ কিছু নজর পড়েছে। আমরা পরদিন দুপুরে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাই। উনি সব শোনেন, ঝাড়ফুঁক করেন, তেল পরা দেন, পানি পরা দেন এবং 1 সপ্তাহ পর যেতে বলেন। আমরা 1 সপ্তাহ পর গেলে তিনি আমাদেরকে বলেন এক ধরনের তান্ত্রিক পিশাচের খপ্পরে পড়েছে এই মেয়েটি। এই তান্ত্রিক পিশাচের অসংখ্য খারাপ জিন শিষ্য রয়েছে। এই পিশাচটি এই মেয়েটার রক্ত নিয়ে কালো জাদু করেছে। বিলের মধ্যে যখন ওর পা কেটে যায়, মূলত ওই পিশাচটি জলের নিচ দিয়ে এসে ওর পায়ের কাছে তার ধারালো নখ দিয়ে কেটে কয়েক ফোঁটা রক্ত নিয়ে নেয়। তার দ্বারা এই মেয়েটাকে কালো জাদু করা হয়েছে। আর এই মেয়েকে চিকিৎসা দ্বারা সুস্থ করা সম্ভব নয়, বিশেষ করে কবিরাজের পক্ষে সম্ভব নয়। আরো বড় কোনো কবিরাজ দেখানোর জন্য ওই কবিরাজ পরামর্শ দেন। আর যদি সম্ভব হয়, যত দূরে সম্ভব এই মেয়েটাকে পাঠিয়ে দিতে হবে। এই কথা বলার পর 1 বছর ওই মেয়েটাকে ঢাকাতে রাখা হয় আর আমার মামার বাসায় রাখা হয়। আমরা 2 ভাইও এখানেই থাকি, এখানে আমরা কাজ করি আর বোনকে দেখে শুনে রাখি। এর মধ্যে সে কিছু সময় ভালো থাকে আবার কিছু সময় খারাপ থাকে। আমার বোনটি বারবার বলতো এই যন্ত্রণার জীবনের চেয়ে মৃত্যু ভালো। আজ আমার বোন যন্ত্রণায় টিকতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কোনো ঝামেলা যেন না হয় এই জন্যই চুপিসারে লাশটি নিয়ে বাড়িতে যাচ্ছি। কিন্তু এখন মনে হচ্ছে ওই পিশাচটা আমার বোনের মৃত্যুর পরও আবারও পিছু নিয়েছে। ওই হুজুর এই সব কথা শোনেন। ভাই যে কথা বললেন সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে, বিশেষ করে হুজুর আরো ভালো করে মনোযোগ দিয়ে শুনছিলেন। তো দোকানদারের কাছ থেকে হুজুর 1 গ্লাস
পানি চান। তো দোকানদার যখন এক গ্লাস পানি তার হাতে দেন, সেই পানি হাতে নিয়ে কিছুক্ষণ দোয়া পরে ওই পানিটা পুকুরে ফেলে দেন এবং উনি একা পুকুরের পাশে দাঁড়িয়ে একা একা কারোর সাথে কথা বলতে থাকেন। এর কিছু সময় পর লাশটি একা একাই পুকুরের একদম কিনারে চলে আসে। এরপর ভাসতে ভাসতে অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। মূলত হুজুর তার অধীনে থাকা একজন জিনের সাহায্য নিয়ে লাশটি ডাঙায় নিয়ে আসেন। তো দুই ভাইকে লাশটি অ্যাম্বুলেন্সের ভেতর রাখতে বলেন এবং হুজুর দুই ভাইয়ের উদ্দেশ্য করে বলেন, আপনার বোনের উপর খুবই দুষ্টু প্রকৃতির পিশাচ কালো জাদু করেছে। সত্যি সত্যি এই পিশাচের অধীনে অসংখ্য জিন নিয়োজিত রয়েছে। এই লাশ দাফন হওয়ার পরও প্রথম রাত্রের মধ্যে কবর থেকে লাশ নিয়ে যেতে পারে এমন পদ্ধতিও ওরা করে রেখেছিল। এই লাশ মাটি দেওয়ার পর আপনাদের স্থানীয় হুজুর এবং আপনারা এই কবর পাহারা দেবেন। প্রথম রাত পার হয়ে গেলে এই লাশের ইনশাল্লাহ কিছু করতে পারবে না, তবে প্রথম রাতেই সমস্যা হতে পারে। আর ফজরের আজানের আগে এই লাশটি এখান থেকে নিয়ে যাবেন না, এরকমই থাক, আজান দিক তারপর নিয়ে যাবেন। তখন ওই দুই ভাই অনেক কান্নাকাটি করেন এবং লাশ যেন তার গ্রামে পৌঁছে দিয়ে আসেন সেই হুজুরের কাছে ওই অনুরোধ করেন। তো হুজুর একসময় রাজি হন। তিনি অ্যাম্বুলেন্সের সাথে ড্রাইভারের পাশেই বসেন। তো উনি যেই মসজিদের ইমাম, প্রথমে ওই ফজরের নামাজটা পড়ানোর পর উনি রওনা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, একটা সময় পৌঁছেও যান তারা। হুজুর দাফন কাফনের সাথে সার্বক্ষণিক ছিলেন। আর কবর পাহারা দেওয়ার জন্য এই প্রথম রাতে উনি বেশ কিছু ঝাড়ফুঁক করে দেন, যে প্রথম রাতে যারা কবর পাহারা দিবা তাদেরকে সিলেক্ট করেন, তাদেরকে ঝাড়ফুঁক করে দেন, বলে দেন তোমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, আমার কিছু ভালো জিন তোমাদের সাথে থাকবে, আর আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর কালাম পড়ে কাজ শুরু করবা, ইনশাল্লাহ কোনো দুষ্টু জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো ওই সময়ে অনেকেই সাহস করেছিল যে আমরাও পাহারা দিব। যারা এসেছিলেন তাদের প্রত্যেকেই হুজুর দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, তো মেহের আলী ড্রাইভার ভাই যিনি, উনি তো আসলে ওই রাত পর্যন্ত ছিলেন না। লাশটা দাফন কাফন হওয়ার পর ওই হুজুরকে উনি সাথে নিয়ে আবার যেই জায়গা থেকে হুজুরকে তুলেছিলেন ওখানে আবার নামিয়ে দেন। তো এর কয়েকদিন পর আবার উনি ওই গ্রামে গিয়েছিলেন মেহের আলী ভাই, কারণ তার যে ইউনিয়ন, ওই ইউনিয়নের পাশের ইউনিয়নই হচ্ছে এই যেই লাশের যেখানে দাফন করা হয়েছে সেই জায়গা, সেই দুই ভাইয়ের বাড়ি। তো উনি পরবর্তীতে যখন আবার যান, দুই ভাইয়ের সাথে দেখা করেন, রাত্রে কোনো কিছু ঘটেছিল কিনা এটা জিজ্ঞেস করে দুই ভাই বলেন, ওই রাত্রে গ্রামের আমরা দুই ভাই সহ আরো বেশ কয়েকজন, প্রায় 15 জন কবর পাহারা দেওয়ার জন্য ছিলাম। তো বিকাল থেকে বৃষ্টি ছিল, রাত যখন 11টা বেজে যায় তখন ঝড় বৃষ্টি বজ্রপাত হতে থাকে। এই সময় গ্রামের মানুষ ভয় পেয়ে যায়, অনেকেই চলে যায়, কিন্তু আমরা দুই ভাই বোনের কবরকে এভাবে বিপদে রেখে তো আসতে পারিনি। সারা রাত কবরের পাশে দোয়া দুরুদ পড়েছি। গভীর রাত্রে কবরস্থানের পাশে সেই লম্বা কুকুরগুলোকে দেখতে পাই, শত শত লম্বা কুকুর, যেগুলোর গলায় শেকল বাঁধা ছিল, আর শেকলের একদম পেছনে ছিল সেই লম্বা অবয়বটি। আমরা অনুভব করি যে এরা চলে এসেছে, এটা তো দেখেছি, কিন্তু অনুভব করি যে আশেপাশে আরো কিছু ভালো জিনের অস্তিত্ব এসেছে, বা অনুভব করতে পারছি ভালো জিনের অস্তিত্ব। আর এই জিনগুলো ওই জিনগুলোকে কোনোভাবে দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ওই পিশাচগুলো রাগে অনেক দূরের বড় বড় গাছের ডাল ভেঙে ফেলছিল, কিন্তু কোন একটা অদৃশ্য কারণে আমার বোনের কবরের ধারের কাছে আসতে পারছিল না। একটা সময় ফজরের আজান দেয় এবং পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যায়। এরপর আর খারাপ কিছু ঘটে নাই আল্লাহর রহমতে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই অ্যাম্বুলেন্সের সাথে কতই না ঘটনা ঘটে। কিছু ঘটনা আমরা জানতে পারি, আর কিছু ঘটনা কখনোই জানতে পারি না। সবাই যে ঘটনা বলবে বিষয়টা এরকম না। অনেক অ্যাম্বুলেন্স চালকের সাথে অনেক ভয়ের ঘটনাও ঘটে। আর এমন একটি ঘটনার সামান্য একটু বিষয় আমি নিজেই প্রত্যক্ষ করেছিলাম, আর সেটি ইতোমধ্যে আমি বলেও ছিলাম, তারপরও আমি একটু বলি। সেটা হচ্ছে আমারই খুব কাছের একজন আত্মীয়, যে 6ই জানুয়ারি, এই বছরের 6ই জানুয়ারি মারা যায়। তো মারা যাওয়ার পর উত্তরা থেকে লাশটা বাগেরহাট নিয়ে যেতে হবে। পরের দিন নির্বাচন, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, কিচ্ছু নাই। তো ওই অবস্থাতে পুলিশের যে অ্যাম্বুলেন্স, সেই এরকম একটা অ্যাম্বুলেন্স রাজারবাগ পুলিশ লাইন থেকে আসে। সেই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়া হয়।
আমি অন্য একটি মাইক্রোতে ছিলাম যাওয়ার সময়, কিন্তু আসার সময় আমি অ্যাম্বুলেন্সেই বসেছিলাম। সারা পথে একটা মানুষও নাই, কারণ পরের দিন নির্বাচন তো, শুধু পুলিশের গাড়িগুলো দেখা যাচ্ছে যারা টহল দিচ্ছে। যেহেতু পুলিশের অ্যাম্বুলেন্স, এটাকে কেউ থামায় নাই। তো একটা জায়গায় এসে আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন উনি একজন পুলিশের কনস্টেবল, উনি গাড়িটা থামান এবং বলেন যে ভাই একটা সমস্যা মনে হচ্ছে, আমি যখন গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে আমার হাত ধরে কেউ গাড়িটার সামনের চাকা বাম দিকে খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে 2 বার আমার হাতের উপর চাপ দিয়ে। তখন উনি গাড়িটা থামানোর পর এমন জায়গা থামান সেখান থেকে একটু সামনে একটা চায়ের দোকান ছিল, তো ওখানে আমরা চা খাই। ইতোমধ্যে বেশ কিছু টহল পুলিশও চলে আসে, কারণ আমরা তো ওখানে আগন্তুক। তো তারা যখন দেখেন এটা পুলিশের অ্যাম্বুলেন্স, সব কথা জিজ্ঞেস করার পর ওনারা আবার ওখান থেকে চলে যান। তো অ্যাম্বুলেন্সে থাকা অবস্থাতে আমি নিজে অ্যাম্বুলেন্সের চালক ভাইয়ের কাছ থেকে এই কথাটা শুনলাম। আমি নিজে ওই সময় অ্যাম্বুলেন্সে বসা, 6 জানুয়ারি রাতের বেলা, ভোর হলেই নির্বাচন, বুঝতেই পারছেন খুব বেশি দিন আগের কথা না। তো এমন একটি ব্যাপার কিন্তু আমি নিজে ওই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় প্রত্যক্ষ করেছি। এবং আমার কাছে একবার মনে হলো যে হঠাৎ করে রাস্তার একটু সাইডে কোনো কারণ ছাড়াই অ্যাম্বুলেন্সটি চলে গেল। মূলত যখনই হাতের বাম দিকে তার স্টিয়ারিংটা ঘুরিয়েছে, স্বাভাবিকভাবে হাতের বাম দিকে একটু যাবে, তো এটা স্বাভাবিকভাবে নিলেও এরকম 2 বার হওয়ার পরে উনি গাড়িটা থামিয়েছিলেন। তবে বাকি পথে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। আব্দুল জলিল নামের একজন লোকের ঘটনা, এবং আসলে তিনি পেশায় একজন দোকানদার ছিলেন, ছোট্ট মুদির দোকান। তার বাসা ছিল মগবাজার রেল ক্রসিং এর সাথে। তার বাসায় যেতে হলে রিক্সা দিয়ে একটু আগে নেমে রেল লাইনের উপর দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, না হলে অনেক ঘুরতে হয়। মানে সে যখন তার দোকান ক্লোজ করে আসে তখন ওই পথ ধরেই আসেন। বছরের মাঝামাঝি সময় জুলাই কিংবা অগস্ট হবে, এবং এটা ঘটনা ছিল 1994 সালে। তিনি দোকান বন্ধ করে বাসায় ফিরছেন, রাত তখন 12টার কাছাকাছি। বাসের জন্য দাঁড়িয়ে ওয়েট করছেন। একটা বাস আসলো এবং তিনি উঠে পড়লেন। রেল লাইনের আগে তাকে নামিয়ে দেওয়া হয়। তিনি তখন রেল লাইন ধরবেন, অন্ধকার হয়ে গেছে তখন। অ্যাকচুয়ালি সময়টাতে রাত 10টা বাজলেই ঢাকা শহর মোটামুটি অন্ধকার উচিত। তিনি রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। এমন সময় তিনি ট্রেনের শব্দ পান। তার সামনেই তিনি কিছু দেখলেন না। হঠাৎ একটা ট্রেন তার সামনে হাজির। আউট অফ নোওয়্যার এই ট্রেন কোথা থেকে আসলো, আর আসছে এত তাড়াতাড়ি তার চোখের পলকে, এবং তার সামনে এসে থামলো। তার বাসা রেল লাইনের সাথেই। ট্রেন তো তার কাছে মামুলি ব্যাপার। এখনো অনেক মানুষ আছে যারা উৎসুক ট্রেন দেখার জন্য। সিগন্যালে থামলেই দেখা যায় অন্য সব বাদ দিয়ে ট্রেনের যাওয়া দেখছে। এবং সেই লোকটি এই ট্রেনের সাইজ আসলে বর্ণনা করতে পারলেন না। তার ভাষ্য মতে এই সাইজের কি ট্রেন হয় কিনা তিনি জানেন না। তো তিনি বলেন, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এত এত বড় ট্রেন মানে, তিনি বললেন এই ট্রেন মাপা যাবে না, এবং তার আন্দাজ নাই এই ট্রেনটার সাইজটা সম্পর্কে। তো ঘটনাটা একটু আজীব লাগার পরে আমি আসলে আস্তে আস্তে তার সাথে কন্টিনিউ করি, এবং এই আজীব ঘটনা ঘটে যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই রেল লাইন দিয়ে ধরে আর বাড়ি ঢুকবেন না, বাড়ি যাবেন না, আর এগুবেন না। তিনি সিদ্ধান্ত নিলেন ঘুরে যাবেন, কষ্ট করে এই দিক দিয়ে যাবেন না। তো ফিরে যাই সেই সময়। সিদ্ধান্ত পরে এখন তিনি কি করবেন, তাকে তো বাসায় যেতে হবে, এবং তিনি অর্ধেক রাস্তা তো চলে আসছেন। তার মনে হচ্ছিল তিনি ঘরের মধ্যে আছেন। তিনি পাশ কাটিয়ে বস্তিগুলো ঘেঁষে বাড়ির দিকে এগোতেই তার ট্রেনের জানালাগুলোর দিকে চোখ পড়ে। ট্রেন তখন থেমে আছে। তিনি দেখেন জানালা দিয়ে যাদের দেখা যাচ্ছে একই স্ট্রাকচারের কিছু মানুষ, কিছু একটা, যাদের গলা দিয়ে অনবরত রক্ত ঝরছিল, কিন্তু কারোরই চেহারা অথবা কোনো ধরনের মাথা দেখা যাচ্ছে না। স্বাস্থ্যবান মানুষ দৌড়াবে কি করে? এই দৃশ্যটাকে ওই জায়গাতেই ফিক্স করে দেয়। নামাজ যে তিনি পড়তেন না তা ঠিক না, কিন্তু তিনি যখন আল্লাহকে ডাকা শুরু করে দিলেন, আর কেউ যে তাকে ক্ষতি করছে ওই মুহূর্তে এরকমও না, কিন্তু যা তিনি দেখছেন তা তিনি সহ্য করতে পারছেন না। তিনি দেখেন তিনি আর নড়তে পারেন না, ওই জায়গাতেই পড়ে আছেন। অনেক চেষ্টা করেও তার হাত পা তিনি নাড়াতে পারছেন না। তিনি কিছু কান্নার আওয়াজ পান হঠাৎ করে, হাউমাউ করে ট্রেনের ভেতর থেকে কে যেন কাঁদছে। তিনি আরো ভয় পেয়ে যান।
যখনই কিছু অ্যাবনর্মাল ঘটতে থাকে তখনই তিনি ঘাবড়াতে থাকেন। প্রথমে চুপি ছিলেন, এখন তিনি কাঁদছেন, আশেপাশের মানুষের সাহায্যের জন্য চিৎকার করছেন। তার কাছে মনে হতে লাগলো এখন তো অনেক গভীর রাত। হঠাৎ তিনি লক্ষ্য করেন ট্রেনটা ছেড়ে দিচ্ছে এবং ভেতর থেকে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল। অনেকের আহাজারি, কান্নাকাটি, ভেতর থেকে চিৎকার আসছে এমন যে আমরা যাব না। আর এত মায়াবী কান্না। ট্রেনটা যাওয়ার পরও তিনি সেখান থেকে নড়তে পারছেন না। কি অসম্ভব ব্যথা তিনি হাঁটুতে অনুভব করতে লাগলেন। হাঁটতেই হয়তো পারবেন না। ওই ঘটনার ঘন্টাখানেক পর তিনি দেখলেন একজন লোক হেঁটে যাচ্ছে। তার সাহায্যে তিনি বাড়ি ফেরেন। আশ্চর্যজনক কথা যে তিনি যখন রেল লাইন দিয়ে হাঁটা দেন তখন বাজছিল প্রায় 12:20 মতো। এখন বাসায় ফেরে তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন বাজে মাত্র 12:35। তার মানে তার সামনের এই ঘন্টার পর ঘন্টা বিবরণ কোথায় জানি হারিয়ে যাচ্ছে। তিনি ঘাবড়ে কাউকে কিছু বলতে পারছেন না। পায়ে তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন। ডক্টররা ধরলেন তার হার্টের ব্লক হয়েছে। সব মিলে সব যেন বিপদের উপর দিয়ে যাচ্ছে। বাড়িতে আনা হলো এবং কাহিনী তো সবে শুরু। বাড়িতে আনার পরের দিন তার মা মারা গেলেন। মা যে মারা গেছেন সেটির সাথে এই ঘটনার কোনো যোগসাজশ নাই। মায়ের বয়স ছিল 78, ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তিনি আগের থেকেই মৃত্যু পথযাত্রী। তিনি তখন বাড়িতে বিশ্রামে ছিলেন এবং দোকান তার ছেলে সামলাতো, কারণ দোকানে যাওয়ার মতো শক্তি ছিল না তার একদমই। যে ট্রেনের শব্দ তার একদিনের অভ্যাস ছিল, এখন প্রতিদিনই রাত হোক আর দিন হোক ট্রেনের শব্দ পেলে তিনি আটকে ওঠেন। কাউকে ঘটনাটা কিভাবে বলবেন তিনি? কাউকে ঘটনা তিনি বলতে পারেননি। তার মা মারা যাওয়ার 10 থেকে 12 দিন পর তার ঘুম ভাঙে হঠাৎ। তিনি ওয়াশরুম হতে বারান্দায় গামছা থাকবার কারণে মুখ পরিষ্কার করতে বারান্দায় যান। তার বাসা থেকে রেল লাইন দেখা যায়। তিনি হঠাৎ লক্ষ্য করলেন রেল লাইনটাতে কেউ নাই আর চারপাশে অন্ধকার। আগের মতো হঠাৎ করে আবারও সেই ট্রেনটা তার সামনে হাজির হয়। এমন না যে ট্রেনটা আগে ছিল। তিনি বারান্দায় যাওয়ার পরই ট্রেনটা রেল লাইন ধরে আচমকা তার সামনে হাজির হয়ে যায়। তিনি আর দেরি না করে তার ওয়াইফকে ডেকে তুলে বারান্দায় যেতে বললেন দেখো তো বারান্দায় যে একটা অনেক বড় ট্রেন দাঁড়িয়ে আছে না। তার ওয়াইফ প্রথমে গ্রাহ্য না করলেও পরে বারান্দায় ঠিকই যান। রুমে এসে তিনি বলেন কি জন্য বারান্দায় যেতে বললা, কিছুই তো নাই। তিনি গিয়ে দেখেন আর সেটি সেই জায়গায় নাই। প্রায় 2 উইক রেস্ট নেওয়ার পর তিনি দোকানে যাওয়া শুরু করলেন। যেদিন শুরু করলেন দোকানে যাওয়া সেদিন তিনি রাত 11টায় দোকান বন্ধ করেন এবং বন্ধ করে তিনি বাড়ির দিকে রওনা হন। সেদিন বাসে করে রওনা হলেন। বাস থেকে নেমে তিনি আবার রিক্সা নেন। রিক্সা করে তিনি বাড়ি আসতেই একটা গলি পড়ে। সেই গলি দিয়ে তিনি ঢুকতেই তিনি দেখেন প্রথমে 2জন সাদা কাপড় পরা দুজন লোক বের হচ্ছে। এরপর দলে দলে আরো সাদা কাপড় ধারী লোকজন বের হচ্ছে। বের হবার সময় সবারই মাথা নিচু ছিল এবং গলি হতে একের পর এক লাশের কফিন বের হতে থাকে তাদের সাথে, যেন তারা লাশের মিছিলে নেমেছে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করছে না। তিনিও পাশের বাসার একটি গেটে ঢুকে গিয়ে নক করেন। তিনি দেখেন তাদের জানালা দিয়ে লাইট দেখা যাচ্ছে, তার মানে তারা সজাগ। তিনি ডাকলেন এবং বললেন তিনি কিছু আজীব জিনিস গলিতে দেখছেন। তো সেই ফ্ল্যাটের কর্তা তার সাথে বের হয়, কিন্তু দেখে কেউ নাই। তার অনুরোধে আবারও তাকে বাড়িতে দিয়ে আসা হয়। তারপরেও তিনি তার ফ্যামিলি মেম্বারদের বিষয়টি জানান নাই। তিনি জানেন ওইখানকার এক মসজিদের হুজুরকে। হুজুর তখন কিছু না বলে তাকে কিছু আমল দেন এবং নামাজ পড়ার তাগাদা দেন। তাকে আশ্বস্ত করেন যে সে ভালো থাকবে এবং এসব সব মনের ভুল, সময়ের ভুল। কিন্তু জীবন্ত জিনিস যা চোখের সামনেই হয় তা মানুষ কিভাবে ভুলতে পারে। ওই দিনের পরের দিন তিনি দোকানে যান নাই। দুপুরের খাওয়া খাচ্ছিলেন, তখনই সেই হুজুর আসলো এবং তাকে বলল তিনিও গতকাল ঈশার নামাজ পড়ে বাসায় ব্যাক করার সময় তার সামনে একদল লোক আর অনেকগুলো লাশ নিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সবাই মাথা নিচু করেছিল। তিনিও তার ঘটনার সাথে মিল পাওয়ার পর এখানে এসেছেন। এরপরে এই হুজুরকে এক পরিচিত জায়গা আছে, সেইখানে একজন অনেক বয়স্ক এক আলেম ছিল। তার কাছে যে সব বলা হয়, তিনিও সেদিন কিছু বললেন না। পরের দিন আবার যাওয়াতে তিনি বললেন, জলিল মিয়া, আপনি ওই এলাকা ছেড়ে অ্যাটলিস্ট 10 মাইল দূরে চলে যাবেন। আপনি সব সময় নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। যেহেতু আপনার কোনো ক্ষতি হয় নাই, আপনি দূরে থাকেন, আল্লাহকে ডাকেন,
ভালো থাকবেন, এবং তাকে পানি খাওয়ানো হয়, পানি পড়া আর কি। যে হুজুরটা তার সাথে এসেছিল তারও কোনো খবর নেই, এবং তার ঘুম ভাঙে ঘোরের মধ্যে। এতক্ষণ তো সে ঘুমেছিল, তার ঘুম ভাঙে বাসার খাটে। তিনি ওই দিনের রাতের মতো ঘুমিয়ে পড়েন। পরের দিন বাসার খোঁজ করতে বেরিয়ে পড়েন। উত্তর যাত্রাবাড়ির একটি বাসায় ভাড়া নেন। অনেকদিন পর্যবেক্ষণ করার পরও তিনি অ্যাবনর্মাল আর কিছু দেখতে পান না, কিন্তু ওই হুজুরকে আর খুঁজে পাওয়া যায় নাই, এবং ওই হুজুরের কাছে তাকে যে নিয়ে গেছিল তাকেও আর খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু তার ওই পানি খাওয়ার আগ মুহূর্তের সবকিছুই মনে আছে, এবং তিনি জাস্ট একটি জিনিসে খেয়াল করেন, তারা দুইজনের কেউই তো মাটিতে বসেছিল না, দুইজনে ছিল ভেসে। এইটা ছিল একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে একটি ঘটনা শেয়ার করব, যেই ঘটনাটি মানে সময় বা যেই ঘটনাটির স্থানকাল হচ্ছে আজকে থেকে প্রায় ২০-২৫ বছর তো হবেই। যাই হোক, এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার একজন আঙ্কেলের কাছ থেকে, যিনি একজন মাইক্রোবাস চালক। উনি সবসময় ঢাকা টু রংপুরের যে মহাসড়কটা আছে সেই সড়কে উনি যাতায়াত করতেন। তো একদিন উনি কোনো একটা ট্রিপ শেষ করে রাত প্রায় ১টার দিকে ঢাকা থেকে বাড়ির দিকে আসতেছেন, রংপুরের দিকে আসতেছেন। তো সেই দিন আকাশ খারাপ, বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি চলছেই আর কি। রাস্তা একদমই ফাঁকা, রাস্তার দুই পাশে শুধু অন্ধকার, আর মাঝে মাঝে মানে আকাশ থেকে যে বিদ্যুতের ঝিলকানিগুলো আছে সেই ঝিলকানি দেখা যাচ্ছে। তো আমার যে চাচা ছিল উনি আর কি ওনার মাইক্রো নিয়ে একাই আসতেছে। সেদিন আর কি ওনার যে হেল্পার ছিল সেই হেল্পারও ওনার কাছে সেদিন ছিল না আর কি। এবং তিনি যখন আর কি আস্তে আস্তে একটা সময় উনি হঠাৎ করে ওনার পিছনের যে সিট আছে সেই সিটের মধ্যে দেখতে পারে একটা কালো রঙের ব্যাগ ছিল। মানে এটা দেখার পর উনি বেশ খানিকটা অবাক হয়ে যায়, এবং পরবর্তী সময় ভাবে যে হয়তো কোনো যাত্রী বা কেউ হয়তো ভুলে রেখে ফেলে গেছে। তো যাই হোক, আমার মামা বলে যে আচ্ছা যাই হোক, যেটাই হোক না কেন, আমি কালকে সকালে থানায় বা আমার যে যারা নিকটত্ব আছে তাদেরকে জানিয়ে দেব। কিন্তু উনি মানে এটা ভাবতে ভাবতে বেশ খানিকটা আর কি পথ যাওয়ার পর উনি দেখলেন যে ওনার যে সাইড গ্লাস আছে সেই গ্লাস দিয়ে উনি দেখলেন যে পিছনের সিটে কেউ একজন বসে আছে। এবার যেই ব্যাগটা ছিল সেই ব্যাগটা নাই, এবার একটা কেউ বসে আছে, সাদা কাপড় পরা একটা মানুষ আর কি। তো এটা দেখার সাথে সাথে আমার মামা একদম হার্ট ব্রেক করলেন। ব্রেক করেই উনি অবাক হয়ে গেলেন এবং পিছনের দিকে তাকালেন সাথে সাথেই, এবং দেখলেন যে আসলে সেখানে কেউ নেই। বিষয়টা আসলে তার কাছে খুবই অবাক লাগলো। তিনি ঘেমে যাচ্ছেন আর কি এই বিষয়টার পরে। তারপর ওনার আর কি বলে ওই যে গাড়ির মধ্যে পানি ছিল, পানি উনি একটু খেয়ে মুখের মধ্যে একটু পানি দেন। উনি ভাবলেন যে হয়তো অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি আর একা আজকে বৃষ্টির দিনে, এই জন্যই হয়তো নিজেকে এরকম লাগতেছে। এগুলা বাদ দিয়ে উনি আবারও গাড়ি চালা শুরু করেন। কিন্তু এবার উনি দেখলেন যে ওনার মাইক্রোবাসের ভিতরটা কেমন যেন একটু বেশি ঠান্ডা অনুভব হচ্ছে। বৃষ্টির দিন একটু ঠান্ডা লাগবেই, কিন্তু এত বেশি ঠান্ডা লাগতেছে যেন ওনার কাঁপুনি আসতেছে শরীরে। এবং তিনি দেখলেন যে হঠাৎ করেই একটা ওই মাইক্রোবাসের ভিতরে একটা শব্দ আসলো যে ব্যাগটা খুলবেন না। এরকম একটা শব্দ শুনে ওনার শরীরটা পুরো জমে যায়। উনি বললেন যে কিরে, কি হচ্ছে, এই ব্যাগটা নিয়ে কি হচ্ছে? উনি মানে কোনো কিছুই মানে বুঝতে পারতেছে না সঠিক যে কি করবেন। তখন উনি বলেন যে আপনি কে আমাকে ভয় দেখাচ্ছে, কেউ আছে কি ভিতরে? তারপর উনি একটা মানে সাইড করে গাড়িটা ভালো করে চেক দেন, কিছুই নেই। এরপর উনি ভাবলেন যে আসলে এই ব্যাগটার ভিতরেই হয়তো কোনো কিছু আছে, দেখা যাক এই ব্যাগের ভিতরে কি আছে। তারপর উনি কি করলেন, ওই ব্যাগটা যে চেন ছিল একটা বড়, সেই বড় চেনটা নিজের থেকে খুললেন আর কি।
খুলেই উনি দেখেন যে ওই ব্যাগটার ভিতরে একটা সাদা ফ্যাকাশে হাত দেখা যাচ্ছে। এবার এই হাতটা দেখে উনি একদম আর ব্যাগটা কোনো কিছু না করে তপ করে ব্যাগটা মাটির থেকে ফেলে দিলেন। ফেলে দিয়ে খুব জোরে একটা চিৎকার দেন, এবং চিৎকার দিয়ে উনি আর কোনো কিছু চিন্তা করতে পারতেছেন না যে কি হবে। ব্যাগটা উনি বাইরে ফেলে দিয়ে একদম গাড়ি সজোরে টান দেন, জোরে, একদম যেন ওভারটেক করে চলে আসতে পারে এরকম একটা জোরে টান দেন। কিন্তু উনি দেখছেন যে উনি যতই গাড়িটা জোরে চালাচ্ছেন, ঠিক গাড়িটা ততই কেমন যেন একটা জায়গায় আটকে আছে, কোনোভাবেই সামনে আগাচ্ছে না বা যাচ্ছে না, এরকম টাইপের আর কি। তো এরকম দেখতে দেখতে উনি মানে তারপরেও আর কি যাচ্ছেন, আল্লাহ আল্লাহ বলতেছেন, সূরা কেরাত যতটুকু পায় এতটুকু বলতেছেন। তো বলতে বলতে উনি দেখলেন যে হঠাৎ করেই উনি একটা বিশাল বড় বট গাছ আর সামনে একটা ব্রিজের সামনে এসে মানে দেখলেন যে তার ইঞ্জিনটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। আশেপাশে এটা এত বেশি নিস্তবতা, তার মনে হচ্ছে যেন তিনি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছেন। এরপর তিনি হঠাৎ করেই তার পিছনের সিট থেকে একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পারেন। এই কান্নার শব্দটা শুনে উনি এত বেশি ভয় পান যে ওনার জীবনে এরকম ঘটনা আর কোনো দিন না ঘটুক, এটা তিনি সবসময়ই দোয়া করেন। তো এটা শোনার পর তার আর কোনো কিছু ভাল লাগতেছে না। উনি ওনার যে কি বলে মানে সেন্স আছে, সেই সেন্সটা হারিয়ে ফেলতেছেন এরকম একটা অবস্থায় উনি মানে মাথাটা একটু স্টারিং, ওনার যে গাড়ির স্টারিংটা আছে সেটার মধ্যে একটু মাথা ঠোকলাচ্ছেন। তারপরেই উনি দেখতেছেন যে হঠাৎ করেই আশেপাশে কোথাও থেকে একজন মানুষ তাকে মানে মাইক্রোর মধ্যে একদম করে তাপড়াচ্ছে আর কি। তো যখন নক করতেছে তখন আমার মামা অবাক হয়ে গেলেন, আর কি একটা মানুষ যে ছিল সেটা উনি বিশ্বাস করতে পারতেছেন এটা মানুষ নাকি অন্য কিছু। তখন যাই হোক, মানুষটা বারবার রিকোয়েস্ট করার পর উনি ওটা খুলে দেন। খুলে দেওয়ার পর উনি দেখেন যে ওটা একটা হুজুর মুয়াজ্জিম ছিল, উনি আজান দিতে যাচ্ছেন। তো হঠাৎ করে এরকম একটা মাইক্রোবাস দেখে উনি আর কি দাঁড়িয়ে ওনাকে জিজ্ঞাসা করছেন যে কী হয়েছে কী না হয়েছে। তখন আমার মামা পুরো ঘটনাটা সেই মুয়াজ্জিমকে খুলে বলেন। তখন এই মুয়াজ্জিম সব কিছু শুনে বলে যে বাবা, আসলে বেশ কিছুদিন আগে এই আমাদের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি শুনি, প্রায় দিনে দেখি যে অনেক মানুষ নাকি এখানে বিভিন্ন রকমের ঘটনা দেখে, বিভিন্ন রকমের শব্দ নাকি শোনা যায়। হয়তো তোমার উপর এরকম একটা আসর পড়েছে। যাই হোক, তুমি গাড়ি থেকে নেমে মসজিদের মধ্যে এসে নামাজটা পড়ে একটু রেস্ট নিয়ে যখন সকাল হবে তখন বাড়ি ফিরো। তো মামা আর কোনো আপত্তি জানায় না। মামা ওই হুজুরের কথা মেনে গাড়িটা ওখানে সাইডকে লক করে তিনি নামাজ পড়েন এবং সেখানে বেশ খানিকটা সময় রেস্ট করে তারপরে উনি বাড়ি ফেরেন। তো রাসেল ভাই, আসলে এটাই ছিল আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমরা চলে যাচ্ছি একটা কাহিনীতে, এবং এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছিল আমার আরেক ক্লোজ ছোট ভাই, তার নাম হচ্ছে হাসিব কামাল। হাসিব কামাল হচ্ছে তিনি আঁকা আঁকি করেন এবং বেশ আমার দুটো বইয়ের প্রচ্ছদে হাসিবের আঁকা, এবং সে একটি সুনামধন্য একটি পত্রিকায় সে আঁকা আঁকি করেন, রম্য পত্রিকায়। তো হাসিবের একটি কাহিনী হাসিব আমার সাথে শেয়ার করেছিল। হাসিব একদিন রাতে, তখন শীতের রাত, বেশ রাত তখন খুব গভীর হয়নি, রাত তখন মানে বেশ বাড়ি ফেরার সময়, আসলে আড্ডা শেষে আমরা যখন বাড়ি ফিরি তখন কয়টা বাজে, 9টা 10টা এরকম একটা সময়। সেরকম একটা সময় হাসিব একটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, এবং রাস্তাটার নাম আমি উল্লেখ করব না। সেই রাস্তাটা দিয়ে হাসিব বাড়ি ফিরছিল, এবং আমি এতটুকু বলতে পারি যে পুরান ঢাকার কোনো একটা অংশে একটা রাস্তা দিয়ে হাসিব বাড়ি ফিরছিল। এবং যখন সে ফিরছে, হাসিব সম্ভবত বাস থেকে নেমে তারপর হাঁটা ধরেছে এবং সে হেঁটে যাচ্ছে। রাস্তাটা বেশ নির্জন ছিল। তো হাসিব যখন হেঁটে যাচ্ছে, হঠাৎ তার কাছে কেন জানি মনে হলো যে তার পেছনে পেছনে কেউ আসছে, এবং সে যখন ফিল করলো তার পেছনে কেউ আসছে, সে ফিরে তাকালো একবার। ফিরে তাকিয়ে সে কাউকে দেখতে পেল না। তার কাছে বেশ আজব লাগলো যে রাস্তাটা এতটাই ছোট না যে এরকম একটা ফিল হবে আর তাকিয়ে সে কাউকে দেখবে না, সেরকম কিন্তু না। বাট তার মনে হচ্ছে যে কেউ একজন তার পেছনে আসছিল এবং সে স্পষ্ট পায়ের শব্দ পেয়েছে।
কিন্তু সে আরো কিছু না মনে করে আবার হাঁটা শুরু করলো। যখন সে হেঁটে যাচ্ছে একটু পরে সে আবার সেই পায়ের শব্দ পেল এবং বুঝতে পারলো তার পেছনে পেছনে কেউ আসছে। এবং সে যখন ফিরে তাকাতে যাবে হঠাৎ করে লাইটগুলো ব্লিঙ্ক শুরু করলো। তার মাথার উপরে যে লাইট ছিল সে লাইটগুলো ব্লিঙ্ক করা শুরু করলো এবং সেটা সোডিয়াম লাইট ব্লিঙ্ক করে না, এবং সোডিয়াম লাইট ব্লিঙ্ক করা শুরু করলো। এবং সে কিন্তু খুব অবাক হয়ে গেল এবং হাসিব কি করলো, পেছন ফিরে তাকালো। পেছন ফিরে তাকিয়ে সে এবার দেখতে পেল যে একটা মানুষ হেঁটে আসছে তার থেকে বেশ দূরত্বে, এবং সে গায়ে চাদর পেঁচানো এবং গায়ে চাদর দেয়া, তার চেহারা দেখা যাচ্ছে না, সে আসছে। তো হাসিব একটু অবাক হলো যে একটু আগে আমি একই রকম পায়ের শব্দ পেয়েছি এবং আমি তাকিয়ে তখন কাউকে দেখিনি, মনে হয়েছিল পুরো রাস্তাটা ফাঁকা এবং রাস্তায় কেউ নাই। এটা একটা স্ট্রেঞ্জ ব্যাপার যে ওই রাস্তাটা এত নীরব হওয়ার কথা না। আপনারা বুঝতেই পারছেন পুরান ঢাকার একটা অংশে কিন্তু একটা রাস্তা মানে কাইন্ড অফ লাইক এ মেন রোড টাইপের, মেন রোড ঠিক না বাট মেন রোড টাইপের, সেখানে কিন্তু এরকম ফাঁকা থাকে না। এবং রাত 9টা-10টার সময়, লাইক ধরেন রাত 10টা বাজে, এরকম সময় এভাবে ফাঁকা থাকে না। আর যদি ফাঁকাই বা থাকে তার পেছনে কেউ আসছে, পায়ের শব্দ শুনছে। সে যখন প্রথমবার ফিরে তাকালো কাউকে দেখতে পেল না, দ্বিতীয়বার লাইটটা ব্লিঙ্ক করলো এবং সে দেখলো পেছনে আসছে। সো তৃতীয়বার হাসিব তখন ঘুরে সামনের দিকে আরো জোরে হাঁটা ধরলো এবং সে যখন জোরে হাঁটা ধরলো, বেশ জোরে হাঁটছে, হঠাৎ করে তার সামনের যে লাইটটা আছে, তার সামনের যে ল্যাম্পপোস্টের লাইটটা, সেটা টাস করে ফাটলো, শব্দ করে স্পার্ক করে ফেটে গেল, মানে নিভে গেল এবং মানে একটা বার্স্ট করে নিভে গেল। এবং হাসিব লাফ দিয়ে একটু সরে গেল পাশে, সে বুঝতে পারলো না কি হলো এবং দেখলো যে লাইটটা নিভে গেছে এবং অন্ধকার জায়গাটা। তো হাসিব খুব ভয় পেয়ে গিয়েছিল, সে ভয়ে মানে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো সে পেছন ফিরে তাকালো ভয়ে ভয়ে, দেখলো পেছনের তার, সে যেখানে দাঁড়িয়ে আছে বেশ অন্ধকার এবং পেছনে তার থেকে দূরত্বে যে ফলো করে আসছিল সে নেই। তো হাসিবের গায়ের রোম সব দাঁড়ায় গেল, সে গুজবাম্প হলো তার একটা, এবং সে তাড়াতাড়ি হাঁটা শুরু করলো এবং তাড়াতাড়ি হেঁটে সে রাস্তা থেকে বেরিয়ে গেল। তো বললো যে দোয়া পড়তে পড়তে বের হয়েছিলাম ভাই, এবং আমি ওই দিন রাতে খুব ভয় পাই এবং দোয়া পড়ে ঘুমাই, বাসায় গিয়েও দোয়া পড়তে থাকি এবং আমি ওই দিন প্রচন্ড ভয় পেয়েছিলাম। তো এই ছিল হাসিবের কাহিনী। এবং আরেকটা কাহিনী হচ্ছে আমাদের আরেক ছোট ভাই বলেছিল না, পলাশ বলেছিল যে তখন সময় পলাশ ক্লাস 9 থেকে 10-এ উঠেছে এবং সে তার নানা বাড়িতে যাচ্ছিল এবং তার নানা বাড়িতে যখন যেত, তাদের ওখানে নানা বাড়িতে যাওয়ার পথে একটা বাঁশঝাড় পড়তো, একটা পুকুর পড়তো এবং তারপর থেকে দুই পাশে গাছ শুরু হতো, বেশ বড় বা অনেক গাছ। এবং সেই গাছগুলো পার হলে, এবং সেখানে অনেকগুলো জাম গাছ থাকতো, মানে জাম গাছ ছিল, বেশ অনেক জাম গাছ ছিল, এবং সেগুলো পার হলে মানে দুই পাশেই গাছ পড়তো রাস্তার। এবং তারপরে তার নানা বাড়ি যাওয়ার যে বাঘটা, সেই বাঘটা এবং বাঘটার ওখানে বদনাম ছিল যে অনেকেই নাকি গাছের মধ্যে থেকে অনেক সময় দেখে যে মানে লাশ, মানে গায়ে মানে কাফন পরানো লাশ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু বেশ ভয়ের একটা জিনিস। এরকম কাহিনী কিন্তু শুনতো পলাশ, পলাশের মামারা শুনেছে, অনেকেই শুনেছে, ওই এলাকার মানুষ অনেকেই শুনেছে যারা মানে একটু বয়স্ক, তারা দেখেছে, বাট পলাশের নানা বাড়ির কেউ কখনো বা দেখেনি। তো যাই হোক, এই জিনিসটা ওখানে প্রচলিত একটা কথা যে অনেকেই নাকি লাশ হাঁটা চলা করতে দেখে। বাট এটা নিয়ে অনেকের কথা যে কেন লাশ হাঁটা চলা করবে, মানে এই জায়গাতে লাশ হাঁটা চলা করার কারণটা কি। তো অনেকেই নাকি ওখানে বলেছে যে ওই যে গাছগাছালি যে দেখেন, যে তার পাশে একটা সম্পদ ছিল, যে সম্পদটা ছিল একজন মানুষের, এবং সেই মানুষটা ছিল মানে একা, মানে সে একজন মানে তার কোনো বংশধর ছিল না, সে একমাত্র মানুষ ছিল সেখানে, এবং তার বসত বাড়ি ছিল সেখানে। এবং সেই বসত বাড়ির জায়গাটা কিছু মানুষ, ক্ষমতাশালী মানুষ, তারা দখল করে নেন এবং তারা দখল করে মানে তার মৃত্যুর পর দখল করে নেন, এবং সেই কারণে জায়গাটা অভিশপ্ত হয়ে যায় এবং তাই নাকি অনেকে বিশ্বাস করেন যে সেই যে ব্যক্তিটা থাকতেন সেখানে, তিনি ওখান থেকে হাঁটা চলা করেন এবং তিনি ওখান থেকে চলাফেরা করেন এবং তিনি আহাজারি করেন, এবং তার আহাজারি অনেকেই শুনেছেন। তো এরকম একটা কাহিনী প্রচলিত আছে সেখানে। তো পলাশ একদিন রাতে সে তার নানা বাড়িতে আসছে এবং যে বাসে করে সে এসছে, বাসটা আসলে তার স্ক্যাজুলের থেকে বেশি লেট করেছে। যখন আসার কথা, পলাশের ধারণা ছিল যে সে বাস স্ট্যান্ডে এসে নামবে
রাত 10টার দিকে, কিন্তু সে যখন নামলো তখন বাজছে রাত 11:30। আসলে তাদের বাসে একটু সমস্যা হয়, বাসটা লেটে ছেড়েছে এবং এই কারণে বাসের টোটাল স্ক্যাজুয়াল নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, পলাশ যখন এসে নামলো তখন বেশ রাত হয়ে গিয়েছে এবং সে দেখলো যে রাত 11:30 বাজে এবং সে হেঁটে হেঁটে রওনা দিল। এবং বাস স্ট্যান্ড থেকে মেইন যে রাস্তাটা দিয়ে সে আসে সেটা ছিল বেশ নর্মাল একটা রাস্তা, সেটাতে করে সে হেঁটে হেঁটে চলে আসে। একসময় সে যেখান থেকে সে তার নানার বাড়ির দিকে ঢুকে, যে জায়গাটা আর কি আসলে একটু রুরাল এরিয়া, মানে যেখান থেকে আর কি মেন রাস্তাটা শুরু হয়, মাটির রাস্তা, এবং সেখান থেকে সে হেঁটে আসছে। রাত হয়ে গেছে, কেউ নাই, সে শুনতে পাচ্ছে দূরে কুকুর ডাকছে এবং সে কুকুরের ডাক শুনতে শুনতে সে আসছে। তো পলাশের কাছে কিন্তু কোনো এক্সট্রা আলো নেই বা কিছু নেই, এবং সে 9 থেকে 9-10-এ পড়ে। সে এরকমও না যে এই বয়সে সে সিগারেট খায় বা কিছু একটা তার কাছে লাইটার বা সামথিং আছে, এরকমও কিছু নাই তার কাছে। তো সে যখন নাকি দূর থেকে সে বাঁশঝাড়টা দেখে সে বেশ ভয় পেয়ে যায়, কারণ বাঁশঝাড় কিন্তু রাতের বেলা বেশ ডিফারেন্ট লাগে, একটা মিস্টিরিয়াস লাগে। এবং আপনি গ্রাম এলাকায় যারা থাকে, তারাও অনেক সময় বাঁশঝাড় এড়িয়ে চলে, কারণ আমাদের দেশের গ্রামেই কিন্তু বিভিন্ন গ্রামে প্রচলিত আছে এই কথা যে বাঁশঝাড়ের সামনে দিয়ে আসতে গেলে অনেক সময় একটা বাঁশ পড়ে থাকে এবং সেটাকে ডিঙিয়ে যেতে গেলে আপনাকে মানে ফেলে দেবে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে, বাসটা উঠে যাবে আর কি আপনি যখন এটাকে ডিঙিয়ে যেতে যাবেন। সো এই ধরনের কথা প্রচলিত আছে। এছাড়াও বিদেশেও যেসব দেশে বাসের প্রচলন আছে, চায়না, জাপান, সেখানেও বাসঝাড় নিয়ে অনেক কথা প্রচলিত আছে। যাই হোক, সো রাতের বেলা বেশ ভয়ের লাগে। তো পলাশ যখন দেখছে দূর থেকে বাঁশঝাড়, তার কাছে কিন্তু তখনই ভয়টা শুরু হয়ে যায় এবং সে তখন বিভিন্ন কথা চিন্তা করতে শুরু করে যে নানা বাড়ির এলাকায় অনেক কথা প্রচলিত আছে যে বাঁশঝাড়ে অনেক অনেক কিছু দেখে। এবং তারপরে যে পুকুরটা আছে, সেই পুকুরের পাড়ে অনেকেই নাকি দেখছে যে পুকুরের পাড়ে একটা মেয়ে বসে আছে এবং সে অর্ধেক পানিতে বসে আছে, অর্ধেক পানির উপরে, এরকম। তো এই ধরনের জিনিস তার মনে পড়ে এবং মনে পড়ার পরে সে কিন্তু বেশ ভয় পায়। ভয় পেয়ে সে আস্তে আস্তে হেঁটে আসতে থাকে। তো পলাশ বলেছিল যে সে যখন নাকি বাঁশঝাড়ের পাশে আসে তখন তার অন্তরাত্মা প্রায় নাই, মানে প্রচন্ড রকমের ভয় নিয়ে এসে আসছে এবং সে তাকিয়ে তাকিয়ে দেখছে বাঁশঝাড়ের ভেতরে কি আছে। তো বাঁশঝাড়ের ভেতরে উকি দিলে অন্ধকারে খুব একটা দেখা যায় না, কিন্তু উপর থেকে মানে আকাশের যে আলো পড়ছে, আকাশে যে হালকা চাঁদের আলো ছিল, সেই চাঁদের আলোতে সে দেখছে যে ভেতরে আলো আধারির একটা খেলা। তো এই জিনিসটা তার কাছে বেশ ভয়েরও লাগছে, আবার বেশ মানে কিউরিয়াসিটি এবং ভয় মিলিয়ে একটা অনুভূতি হচ্ছে। যাই হোক, বাঁশঝাড়টা একসময় সে পার হয়। এরপর সে হেঁটে হেঁটে আসছে সেই পুকুরকে দেখে সে বেশ ভয় পায়, কারণ পুকুর সম্বন্ধেই বেশ কথা প্রচলিত এবং সে চিন্তা করছে যে পুকুরের মধ্যে সে কি দেখতে পাবে বা কিছু। এরকম দেখতে দেখতে হঠাৎ করে সে আস্তে 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 করে পুকুরটা পার হয়ে যায়। তো পুকুর পার হওয়ার পরে সে মনে হয় যে মনে মনে একটা স্বস্তি ফিল করে যে আমি মনে হয় ভয়ের জায়গাগুলো পার হয়ে আসছি। এরপর যেটা থাকে যে তার সামনে সেই গাছের বেশ বড় গাছের একটা মানে কি বলবো, মানে বাগান টাইপের, দুই পাশে গাছ, মাঝখানে রাস্তা, হেঁটে যাচ্ছে এবং অনেক জাম গাছ আছে সেখানে, এবং সে হেঁটে হেঁটে যাচ্ছে। এবং যখন সে ওখান থেকে হেঁটে যাচ্ছে তখন সে ভাবলো যে আমি তো বেশ ভয়ের জায়গাগুলো পার করে আসছি, কিন্তু ওই সময় তার হঠাৎ করে মনে হয় যে আমি তো এরকম আরেকটা কাহিনী এখানে জানি যে এখানে নাকি অনেক সময় মানুষ লাশ দাঁড়িয়ে থাকতে দেখে, হাঁটা চলা করতে দেখে। তো এই ভয়টা তার মধ্যে কিন্তু বেশ বেশ দানা বেঁধে ওঠে এবং সে বেশ ভয়ে ভয়ে পথ চলা শুরু করে। তো ফয়সাল বলছে যে সে যখন হেঁটে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে যে চাঁদের আলো পড়ে আছে, রাস্তা দেখতে পাচ্ছে, কারণ তার কাছে লাইট নাই এবং তখন সেই সব জায়গায় কিন্তু কোনো লাইট পোস্টও ছিল না। তো চাঁদের আলোতে রাস্তা দেখে চলছে, তো মেঘ যখন যাচ্ছে তখন চাঁদ থেকে যাচ্ছে, আলো কমে যাচ্ছে। তো এরকম একটা সিচুয়েশন। এবং সে যখন অনেকখানি চলে আসছে তখন সে দূর থেকে শুনছে যে কোথায় যেন পাখি ডাকছে, মানে এই গভীর রাতে। তখন প্রায় সে হেঁটে আসছে ততক্ষণ আরো আধা ঘন্টা হয়ে গেছে, লাইক মধ্যরাত। এরকম সময় কোথায় পাখি ডাকছে ওই সেই গাছগাছালি বনের ভেতর থেকে, এবং সে পাখির ডাকটা ডিফারেন্ট, মানে এই ধরনের মানে কোকিল টাইপের একটা ডাক, এবং এই ডাকগুলো দিনের বেলায় আসে এবং এত গভীর রাতে আসছে। এরকম রাতে পলাশ তো শহরে থাকে, সে তো আসলে এই ধরনের জিনিসের সাথে অভ্যস্ত না। আর সে সাধারণত যখন বাড়িতে আসে ইদার তার বাবার সাথে আসে নাহলে বড় ভাইয়ের সাথে আসে, বাট এবার সে আসছে একা একা। এবং সে বাড়িতে বেশ মানে করেই আসছে, রাগ করে আসছে যে আমি নানা বাড়িতে কদিন থাকবো, এরকম কথা বলে। কিন্তু মানে তার ক্যালকুলেশন একটু ডিফারেন্ট হয়ে গেছে, সে মনে করেছে যে আমি একটু আগে রওনা দিলে 10টায় ঢুকে যেতে পারবো। যাই হোক, পাখির ডাক যখন আসছে তার কাছে বেশ ডিফারেন্ট লাগছে যে এরকম অন্ধকার, আলো অন্ধকার একটা জায়গা যেখানে আলো আধারি খেলা করছে, দুই পাশে গাছগাছালি, এবং সেখানে পাখি ডাকছে এই রাতের বেলা। পাখি ডাকের সাথে অনেকে পরিচিত না।
তো বেশ ভয়ঙ্কর একটা এনভায়রনমেন্ট তার কাছে লাগা শুরু করলো, মানে পাখির ডাকটা সুন্দর লাগার বদলে আরো ভয়ের লাগা শুরু করলো তার কাছে। তো কিছু দূর যাওয়ার পরে পলাশ হঠাৎ করে দেখলো যে সামনে যে গাছগাছালি আছে সেই গাছগাছালির মধ্যে থেকে লাইক কিছু গাছের ফাঁক দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে, মানে উপরে যে আলো পড়ছে, চাঁদের আলো পড়ছে, সেই চাঁদের আলোতে কিছু একটা দেখা যাচ্ছে এবং জিনিসটা উজ্জ্বল, মানে লাইট কালারের কোনো কিছু, এবং দেখে মনে হচ্ছে যে মাথা নাড়ছে, কোনো মানুষ যদি দূর থেকে মাথা নাড়ে সেরকম লাগছে। তো পলাশ না হঠাৎ করে এটা দেখার সাথে সাথে তার সারা শরীরে একটা স্রোত বয়ে গেল, মানে শীতল স্রোত, ঘাট থেকে একদম পা পর্যন্ত। সে সব মানে সাথে সাথে তার গুজবাম্প হলো, সে চুপচাপ দাঁড়ায় থাকলো কিছুক্ষণ। দাঁড়ায় থাকার পরে কিছুক্ষণ পর সে দেখলো যে দাঁড়ায় আছে, সে দাঁড়ায় দাঁড়ায় দেখছে। হঠাৎ করে কিছুক্ষণ পর সে দেখলো যে ওই যে দূরে গাছগুলো আছে, গাছগুলোর ভেতর থেকে হঠাৎ করে একটা সাদা মূর্তি বের হয়ে আসলো, মানে সাদা একটা অবয়ব। মনে হচ্ছে যে কোন একটা মানুষকে যদি কোন বিছানার চাদর পরায় দেওয়া হয় মাথায়, সাদা চাদর, এবং সেই চাদরটা যদি একদম পা পর্যন্ত মানে মাটিতে লুটুপুটি খেতে থাকে সেরকম। এই সিনটা দেখার পর পলাশ আসলে মানে 1 সেকেন্ডের জন্য হতবিহ্বল হয়ে যায় এবং তার সারা শরীরে স্রোত নেমে যায়, একটা ঠান্ডা স্রোত। এবং পলাশ মানে কোত্থেকে যে এত ভয়ঙ্কর ভয় তার মধ্যে কাজ করে সেটা বলার মতো না। তো সে উল্টা দৌড় দেয় হঠাৎ, এবং দৌড় দেয় এবং দৌড় দিয়ে চোখ মুখ বন্ধ করে সে দৌড়াতে থাকে, এবং তার কোনো হুঁশ নাই। মানে পলাশের মাথায় যে একটা হুঁশ জ্ঞান থাকে মানুষের, যে একটা সাধারণ সেন্স থাকে, সেই সেন্সটা নাই। সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, একসময় সে পুকুরটা পার হয়ে যায় এবং সে দৌড়ে সে বাঁশঝাড়ের কাছে চলে আসে। তখন পলাশের কিছুটা মনে হয়, মানে তার দৌড়ে, এবং সে অনেক ক্লান্ত হয়ে গেছে, হাঁপাচ্ছে হাঁপড়ের মতো, তার বুক ওঠানামা করতেছে, মানে সে শ্বাস নিতে পারতেছে না, প্রচন্ড স্পিডে দৌড়ে আসছে। তো পলাশ তখন ভাবছে, হঠাৎ করে তার সেন্স আসে যে আমি কোথায় যাচ্ছি, আমার কি আসলে যাওয়ার জায়গা আছে, আমি তো আসলে কোথাও যেতে পারবো না। তো পলাশ তখন থেমে দাঁড়ায় সে কিছুক্ষণ তার 2 হাঁটুতে হাত রেখে কিছুক্ষণ নিঃশ্বাস নেয়, তারপর সে উঠে দাঁড়ায়। তো তখন সে একটা জিনিস বলছে যে বাবু ভাই, একটা ব্যাপার যে মানুষের যে হঠাৎ করে কোন সময় সাহস আসে, কোত্থেকে আসে সেটা আসলে বলা যায় না। মানে কোন একটা সময় প্রচন্ড ভয়ের মুখোমুখি হলে মানুষের সাহস অনেক বেড়ে যায়। তো এটা অবশ্য সায়েন্টিফিক লজিকও আছে, এবং পলাশের ক্ষেত্রেও তাই হয়েছে। পলাশ তখন হঠাৎ করে তার মানে প্রচন্ড ভয় থেকে তার সাহস ফিরে আসে, এবং সে তখন কি করে, দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে আবার আগের রাস্তায় এগোয়। এবং সে যখন এগোতে থাকে তখন সে মানে চিন্তা করে যে সামনে কি আছে, কি দেখবে, এরকম চিন্তা করে, কিন্তু আগের মতো আর ভয় নাই। তো সে এগোতে এগোতে সে ঠিক আগের জায়গায় চলে আসে, এবং চলে এসে সে দেখে যে সেই যে সাদা সে কাপড় পরা দেখছিল সেটা সেখানেই আছে, কিন্তু মাটিতে শুয়ে আছে। এবং পলাশ তখন দোয়া পড়তে পড়তে সামনে এগোতে থাকে, সে কাছাকাছি যেতে থাকে। পলাশের চিন্তা হচ্ছে যে ওইটা যাই হোক সে ওইটাকে ক্রস করে যাবে। এবং পলাশ যখন ওইটার খুব কাছে চলে আসছে, তার থেকে প্রায় 5 থেকে 7 ফিট দূরে, তখন নাকি সে সাদা কাপড় পরা জিনিসটা হঠাৎ করে মাটির থেকে স্ট্রেট উঠে যায়, লাইক মানে কোনো মানে কিছুর সাহায্য উঠে দাঁড়ায়, সেরকম উঠে দাঁড়ায়, এবং খুব স্পিডে, লাইক মানে বাতাসের মতো স্পিডে সে মানে ভেসে মনে হলো যে গাছগাছালির মধ্যে ঢুকে গেল, যেখান থেকে আসছিল সেখানে। পলাশ কিন্তু অনবরত দোয়া পড়তেছিল, এবং সে দোয়া পড়তে পড়তে সে তার প্রচন্ড, যখন নাকি ওটা উঠে যায় তখন পলাশ আবার ভয় পেয়েছিল, মানে হি ওয়াজ অ্যাবাউট টু রান, সে আবারও দৌড় দেওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু সে আর দৌড় দেয়নি। সেটা চলে যাওয়া দেখে সে দোয়া পড়তে পড়তে সে সোজা দৌড় দেয়, এবং সে সোজা দৌড় দিয়ে সে সেই বাগ দিয়ে ঢুকে যায়, এবং একসময় সে নানা বাড়ির কাছে চলে আসে, এবং নানা বাড়ির দরজার মধ্যে প্রচন্ড জোরে কিল মারতে থাকে, একের পর এক কিল মারতে থাকে। তো তার এই যে মানে এই জোরে কিল মারা বা এরকম অবস্থা দেখে বাসার ভিতরে মানুষজন খুব মানে অবাক হয়ে যায়, এরকম কে আসছে রাতের বেলা, তারা তাড়াতাড়ি আসে, এসে পলাশকে দেখে তার অবাক হয়ে যায়। এবং সে তখন তার মামাদেরকে মানে প্রথমে তো সে মানে দম নিতে পারে না কিছুক্ষণ, তো তাকে পানি টানি খাওয়া যখন ধাতস্থ করে তখন তো সে তাদেরকে বলে, এবং তখন তারা বলে যে তুই কিভাবে আসলি এখান থেকে, তুই এইরকম ভয় পেয়ে কিভাবে কেউ আসতে পারে। তো যাই হোক, পলাশ ওই দিন রাতের বেলা প্রচন্ড ভয় পায়, এবং ভয়ে সে আর টিকতে পারে না। সে এতক্ষণ সাহস করে আসছে, বাট ওখানে যাওয়ার পর নাকি প্রচন্ড ভয় ছিল, এবং সে তার মামাদের সাথে থাকে। তো রাতের বেলা তার নানা তাকে ঝেড়ে দেয়, দোয়া পড়ে দেয়। এবং পরদিন পলাশের নানা, পলাশ কিন্তু বাসার থেকে বেরোতে ভয় পেয়েছিল পরদিন, এতটা ভয় তাকে গ্রাস করে। এবং তার নানা তখন তাদের এলাকার যে হুজুর আছে ওনাকে আনায় কথা বলেন,
এবং হুজুর বলেন যে আসলে এগুলো তো কিছু না, এগুলো জিন্নাত, মানে জিন থাকে এখানে, জিনগুলো এসে হঠাৎ করে ভয় দেখায়। তো ওই ছেলেটাকেও রাতের বেলা একলা পাইছিল, এর জন্য ভয় দেখাইছিল। অনেকে এরকম দেখে, তো এটা কিছু না, ভয় পাইছে, ওকে দোয়া পড়ে দেন, মানে ছেলেটাকে মানে এরকম দোয়া পড়ে দেন এবং বেরোতে দিয়েন না এরকম রাতের বেলা। যাই হোক, পলাশ নাকি অনেকদিন মানে একটা ফোবিয়া ওর মধ্যে এরপর থেকে আসলে ওই দিন থেকেই ঢুকছে এবং অনেকদিন সে ভয় থাকতো, সে রাতের বেলা হাঁটাচলা করতে পারতো না, তার মধ্যে একটা ফোবিয়া ঢুকছিল। বাট বর্তমানে পলাশের নাকি কোনোই ভয় নাই, সে কিছুই ভয় পায় না, সে এমনকি সে অনেক ভয়ের জায়গায় যেতে চায়, সে এগুলোকে একদমই ভয় পায় না। তো এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটি সুমন ভাইয়ের মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির সময় ছিল 1990 কি 91 সাল। সুমন ভাইয়ের বাসা হচ্ছে খুলনা জেলার রায়ের মহল এলাকায়। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। একদিন রাত্রে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা কথাবার্তা বলার একটি পর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং কথা কাটাকাটি করতে করতে একসময় সুমন ভাইয়ের আম্মা রাগ করে ঘর থেকে বেরিয়ে যান এবং যাওয়ার সময় বলেন যে আমি সুইসাইড করব, এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তো সুমন ভাইয়ের আব্বা বিষয়টি আসলে ওইভাবে কোনো গুরুত্ব দেন নাই, মনে করেছে এমনি হয়তোবা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, হয়তোবা পাশের ঘরে গিয়ে বসে আছে। কিন্তু বেশ কিছু সময় পর সুমন ভাইয়ের আব্বা বুঝতে পারেন আসলেই সুমন ভাইয়ের আম্মা রাগ করে ওনাদের বাড়ির যে এরিয়া সেখান থেকে বের হয়ে গেছেন। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কোথায় গেল, এত রাত হয়ে গেল। উনি চিন্তিত হয়ে পড়েন এবং পাশে ওনার যারা আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকেও উনি খবরটা দেন যে সুমন ভাইয়ের আম্মা তো তার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছে এবং যাওয়ার সময় বলেছে সে সুইসাইড করবে। এখন তো আমি তাকে কোথাও পাচ্ছি না, এখন আসো তোমরা একটু খুঁজে দেখো। সবাই টর্চ নিয়ে খুঁজতে বের হন। সুমন ভাইয়ের বাসার একদম পাশেই ছিল বড় একটি পুকুর এবং সেই পুকুরের পাশে অনেক বড় একটি আম গাছ রয়েছে। কথিত আছে ওই আম গাছ কেন্দ্রিক অনেক ঘটনা অনেকেই বিভিন্ন সময় দেখেছে। তো সুমন ভাইয়ের আত্মীয় স্বজনরা কয়েকটা ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যান সুমন ভাইয়ের আম্মাকে খুঁজতে। এদিকে সুমন ভাইয়ের ফুপু এবং তার সাথে আরো কয়েকজন মহিলা, ওনারা ওই পুকুর পাড়ে ওই আম গাছের দিকে যেতে থাকেন। ওনারা আম গাছের যখন কাছাকাছি এসেছে তখন একটা ভয়ঙ্কর দৃশ্য ওনাদের চোখের সামনে ভেসে ওঠে। ওনারা দেখেন সুমন ভাইয়ের আম্মা গলায় ফাঁস দিয়ে আম গাছের একটি উঁচু ডালের সাথে ঝুলছে এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। এই দৃশ্য দেখে ওনারা প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং ওনাদের চিৎকারে পাশে অন্য লোক যারা ছিল, যারা খুঁজতে বের হয়েছিলেন, তারাও সেখানে চলে আসেন। চলে আসার পরে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন তারা ঘটনাটি খুলে বলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনারা আম গাছের কাছে গিয়ে কিছুই দেখতে পান না, দেখেন সেখানে কিছুই নেই। তখন সবাই তাদেরকে বলে তোমরা তো ভুল দেখেছো, কিন্তু তারা বলে না না আমরা ঠিকই দেখেছি। তাহলে সুমন ভাইয়ের আম্মা কোথায় গেলেন? যখন তারা কি দেখলো, কেন চিৎকার করলো, এই বিষয়গুলো নিয়ে যখন বিশ্লেষণ চলছিল, দূর থেকে একজন বৃদ্ধ মহিলার ডাক তাদের কানে আসে। পুকুরের অপোজিট পাশেই একটি ঝুপড়ি রয়েছে, সেখানে তাদেরই দুঃসম্পর্কের এক আত্মীয়, উনি একজন বয়স্ক মহিলা, সেখানে থাকেন। তখন সবাই সেখানে যান, গিয়ে দেখেন সুমন ভাইয়ের আম্মা ওই বুড়ি মহিলার সাথে বসে আছে। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে? বলে হ্যাঁ আমি এখানে। তখন বলে যে তুমি এখানে কিভাবে আসলা? তখন সুমন ভাইয়ের আম্মা বলে যে আমি বাসা থেকে বের হয়ে প্রথমে পুকুর ধারে যাই, পুকুরের ঘাটে কিছুক্ষণ বসে থাকি, তারপর আম গাছের নিচে কিছুক্ষণ বসেছিলাম। আম গাছের নিচে যখন আমি কিছু সময় বসেছিলাম তখন মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ ফিস 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 করে কথা বলছে। তখন আমার একটু ভয় লাগে,
এবং পুকুরের ওই পাশে দেখি এই চাচির ঘরে আলো জ্বলছে, উনি জেগে আছে। তখন আমি এখানে চলে আসি এবং এসে দেখি যে উনি রান্নাঘরে রান্না করছে এবং ওনার সাথে বসে আমি গল্প করছি। তখন সুমন ভাইয়ের যে আত্মীয়া, যে মহিলারা যারা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখেছিলেন সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে, এই বিষয়টি সুমন ভাইয়ের আম্মাকে বলেন। সুমন ভাইয়ের আম্মা শুনে খুবই অবাক হন যে আমি তো আসলে ওই জায়গাটার ফিসফিস শব্দ শুনে চলে এসেছি, নিশ্চয়ই আপনারা ভুল দেখেছেন বা কোনো প্যারানর্মাল কিছু বিষয় আপনাদের সামনে দৃষ্টিগোচর হয়েছে। যাই হোক, ওখান থেকে সুমন ভাইয়ের আম্মা চলে আসেন, আবার বাসায় চলে আসেন। এই রাত্রের পর থেকে নিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে আরো কিছু ঘটনা ঘটতে থাকে। তেমনই কয়েকটি ঘটনা আমি এখন আবার আপনাদের সামনে বলতে যাচ্ছি। লিসেনার্স, একদিন সুমন ভাইদের বাসার কলে পানি উঠছিল না রাতের বেলা। এশার নামাজের সময় যখন বারবার কল চাপছিল সুমন ভাইয়ের আম্মা, কিন্তু পানি উঠছিল না, তখন সুমন ভাইয়ের আম্মা চিন্তা করলেন ঠিক আছে পুকুর ঘাট থেকে আমি অজু করে আসি। যেহেতু ওনার বাসার পাশেই এই পুকুর ঘাটটি ছিল, তো উনি যখন পুকুর ঘাটে অজু করতে গিয়েছেন, অজু করে যখন উনি উঠে আসবেন, হঠাৎ দেখেন পুকুরের মাঝখান থেকে কিছু একটা সাঁতার কেটে কেটে আসছে, জাস্ট লাইক কুমির। কুমির যখন সাঁতার কেটে আসে তখন তার পিঠের একটা অংশ কিন্তু ভেসে থাকে এবং চোখ দেখা যায়, মুখের একটা অংশ ভেসে থাকে। তো সুমন ভাইয়ের আম্মা চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন পুকুরের মাঝখান থেকে কুমিরের মতো কিছু একটা সাঁতার কাটতে 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 উনি যেই ঘাটের কাছে আসছেন সেদিকে আসছেন। যতই কাছে আসে ততই সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এটি কুমির না অন্য কিছু, মাছ না অন্য কিছু। এবং যত কাছে আসছিল সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এই জিনিসটার মাথা অনেকটা মানুষের মতো। যখন একদম কাছে চলে আসে সুমন ভাইয়ের আম্মা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পান, যে এটির সারা শরীর মাছ বা কুমিরের মতো। এক্স্যাক্ট যে কি এটি উনি ভালো দেখতে পারেন নাই, কিন্তু যেটা স্পষ্ট উনি দেখেছিলেন এর মাথাটা মানুষের মতো, চোখগুলো বড় বড় গোল, আর মুখে ঠিক মানুষের মতো দাঁত। সুমন ভাইয়ের আম্মার কাছে এসে অদ্ভুত শব্দে হেসে ওঠে। সুমন ভাইয়ের আম্মা ওখানে চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। সুমন ভাইয়ের আম্মার শব্দ যখন বাসার লোক শুনতে পারে তারা তাড়াতাড়ি পুকুরের কাছে চলে এসে তাকে অজ্ঞান অবস্থায় পান। তখন তাকে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং তার জ্ঞান ফেরানো হয়। তখন জ্ঞান ফেরানোর পরে সুমন ভাইয়ের আম্মা সব বিষয় খুলে বলেন। লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়। ঘটনাটির শুরু আসলে হয়েছিল সুমন ভাইয়ের আম্মা যেই রাত্রে ওই আম গাছের নিচে গিয়েছিলেন, তখন থেকেই ওনার সাথে এই প্যারানর্মাল বিষয়গুলো ঘটা শুরু করে। এক রাত্রে সুমন ভাইয়ের আব্বা বাসায় ছিলেন না, বাসায় ফিরতে উনি অনেক দেরি করছিলেন। সুমন ভাইয়ের আম্মা, সুমন ভাই এবং সুমন ভাই ছোট বোন তারা একসাথে শুয়েছিলেন। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন তখন অনেক ছোট। রাত যখন প্রায় 12:30, তখন সুমন ভাই এবং তার বোন দুজনেই ফিল করেন কে যেন দু হাত দিয়ে তাদের গলাটা চেপে ধরে উঁচু করে ফেলেছে। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন উভয়ই খেয়াল করেন যেই লোকটি তাদের গলা চেপে উঁচু করে ধরেছে সে আর কেউ নন, এটা তাদের মা। এবং সুমন ভাইয়ের আম্মাকে দেখে কোনোভাবেই তারা নিজের মা হিসাবে চিনতে পারছিলেন না। চুলগুলো ছিল অগোছালো, চেহারার ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিল এবং গলা দিয়ে গড়গড় গড়গড় শব্দ আসছিল। এদিকে সুমন ভাই ওনার ভাষ্য অনুযায়ী ওনার দম আটকে প্রায় মরেই যাবেন এমনই আশা করেছেন, হয়তো এখনই উনি মারা যাবেন। কিন্তু হঠাৎ করে তখন ঘরে ওনার বাবা প্রবেশ করে এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত সুমন ভাইয়ের আম্মার হাত চেপে ধরে। ওনার শক্তির সাথে কোনোভাবে ওনার বাবা পেরে উঠছিলেন না।
তো অনেক কষ্টে ওনার 2 হাত থেকে ওনার 2 সন্তানকে ছুটাতে পারেন। যখনই ছুটায় ফেলেন তখনই সুমন ভাইয়ের মা সেন্সলেস হয়ে পড়ে যায়। আর তখন সুমন ভাইয়ের বাবা স্পষ্টভাবে দেখতে পান যে ভয়ঙ্কর একটি দানবের মতো ছায়ামূর্তি সা করে ঘরের দরজা দিয়ে বের হয়ে গেল এবং সুমন ভাইয়ের আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। এই ঘটনার পরে বুঝতে পারেন যে আসলে সুমন ভাইয়ের আম্মা ওনার উপরে ভয়াবহ কোনো কিছুর একটি আছর পড়েছে। রায়ের মহল থেকে একটু দূরে একজন কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ দেখে শুনে বলেন যে যেই রাত্রে উনি আম গাছের কাছে গিয়েছিলেন রাগ করে, সুইসাইড করার ইচ্ছা ছিল তখনই কিছু দুষ্টু জিন ওনার পিছনে লাগে এবং তারাই এই কাজগুলো ঘটাচ্ছে। ওই ব্যক্তির বশীভূত করা বেশ কিছু শক্তিশালী জিন ছিল, তাদের মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মাকে এই জিনের আসর থেকে মুক্ত করেন। বেশ কয়েকবার যেতে হয়েছিল তার কাছে। শেষবার যখন যান তখন ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। ওই দিন ট্রিটমেন্ট শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। রায়ের মহল ফেরার জন্য যে রাস্তাগুলো ছিল তখন তো অনেক রাত হয়ে যায়, রাস্তায় রাত্রে ছিনতাইকারীর ভয় ছিল। সুমন ভাইয়ের আব্বা ওই কবিরাজকে বলেন যে এত রাত্রে যাব, রিক্সা বা অন্য কিছু তো পাওয়া যাবে না, কিভাবে যাব? তখন ওই কবিরাজ বলেন যে আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরপরই আপনারা একটা রিক্সা দেখতে পাবেন, আপনারা ওই রিক্সাওয়ালাকে সালাম দিয়ে বলবেন যে আপনারা কোথায় যাবেন, উনি আপনাদেরকে নিয়ে যাবে। ওখান থেকে যখন সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা বের হয়ে আসেন, আসার পর সত্যি দেখেন যে একটি রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালাকে সালাম দেন এবং সালাম দিয়ে বলেন যে আমরা রায়ের মহল এলাকায় যাব। রিক্সাওয়ালা জাস্ট শুধু মাথাটা কাত করে ইশারা দেন যে হ্যাঁ আমি যাব, উঠে বসেন। সুমন ভাইয়ের আব্বা আম্মা উঠে বসে। সারা পথে রিক্সাওয়ালা কিন্তু কোনো কথা বলে নাই। রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, কিন্তু স্বাভাবিক যে রিক্সার গতি, মানে পা চালিত যে রিক্সাগুলো, এর যে গতি এর থেকে আরো বেশি গতি ছিল। লাইক এখন যেই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এইটার যে স্পিড, এরকম স্পিড ছিল, যেটা স্বাভাবিক পা চালিত রিক্সায় এত স্পিড হওয়ার কথা নয়। এবং রিক্সাটি মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট যে রাস্তাগুলো ছিল, যে রাস্তাতে আসলে মানুষের চোর ডাকাতের ভয় বেশি, ছিনতাইকারীর ভয় বেশি, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন রাস্তার বেশ কিছু জায়গায় কিছু দুষ্টু লোক দাঁড়িয়ে আছে, যারা ছিনতাই করার নিমিত্তেই দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের পাশ দিয়ে রিক্সা চলে যাচ্ছে, তারা ভ্রুক্ষেপও করলো না। মনে হচ্ছিল যে তারা কিছুই টের পাচ্ছে না যে এই পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে, তারা কিছুই দেখছে না, এমনটা মনে হচ্ছে। রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেওয়ার সাথে সাথে উনি দ্রুত রিক্সা নিয়ে চলে যান। তো ওনাকে ডাকেন ভাড়ার জন্য, কিন্তু ভাড়া উনি নেননি। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে ভয়াবহ একটি ঘটনার সমাপ্তি ঘটে। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। আপনি কি কখনো মাঝরাতে ঘুম ভেঙে দেখেছেন আপনার ফোনের ক্যামেরা নিজ থেকে অন হয়ে গেছে, আর ক্যামেরার স্ক্রিনে আপনার পেছনে এমন কাউকে দেখা যাচ্ছে যে বাস্তবে সেখানে নেই? আজকের ঘটনা পাঠিয়েছে এক ভিডিও এডিটর, যে রাত জেগে কাজ করতে করতে এমন কিছু রেকর্ড করে ফেলেছিল যেটা সে কখনো রেকর্ড করতে চায়নি। এই গল্পটা শুনতে হলে হেডফোন ব্যবহার করুন, আর যদি এখন আপনি একা থাকেন তাহলে একবার পেছনে তাকিয়ে নিন, কারণ কিছু জিনিস প্রথমে ক্যামেরায় দেখা যায়, তারপর বাস্তবে সামনে। আজকের ঘটনা পাঠিয়েছেন শাহাদত ভাই রংপুর থেকে। সাল তখন 2024, শুরুর দিকে আর কি। তিনি এভাবে লিখেছেন যে ভাইয়া, আমি তখন ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসেবে কাজ করতাম। তো আমি বেশিরভাগ কাজই করতাম রাতের বেলা, কারণ রাতের নীরবতা আমার ভালো লাগতো। আমার ছোট একটা স্টুডিও রুম ছিল, সেখানে একটা ডেস্কটপ, কম্পিউটার
আর কোনায় একটা পুরনো DSLR ক্যামেরা ছিল। সব কিছু স্বাভাবিকই ছিল যতদিন না আমি ওই ভিডিওটা পাই। সেদিন রাত প্রায় 2টা বাজে। আমি এক ক্লায়েন্টের ভয়ঙ্কর শর্ট ফিল্ম এডিট করতেছিলাম। আমার কানে হেডফোনও ছিল। হঠাৎ খেয়াল করলাম আমার ডেস্কের ওপর রাখা ক্যামেরাটা নিজেই অন হয়ে গেছে। লাল রেকর্ডিং লাইটও জ্বলছে। আমি অবাক হয়ে ক্যামেরার দিকে তাকালাম, কারণ আমি তো ক্যামেরা ছুঁয়েও দেখিনি। তারপর আমি ক্যামেরার স্ক্রিনে তাকাতেই আমার বুক ধক করে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছে আমার কম্পিউটারের সামনে বসে আছি আমি, কিন্তু আমার পিছনে একজন দাঁড়িয়ে আছে। তার অস্তিত্ব ছিল এরকম যে লম্বা, কালো, কিন্তু তার মুখটা একদম দেখা যাচ্ছে না। আমি দ্রুত পিছনে তাকালাম, দেখলাম যে আমার পিছনে কেউ নেই। আবার ক্যামেরার স্ক্রিনে তাকালাম, দেখলাম যে ওই ছায়া বা অবয়ব এখনো আমার পিছে দাঁড়িয়ে আছে, কিন্তু আগের তুলনায় এবার বেশ কাছে মনে হচ্ছে। আমার হাত ভয়ে কাঁপতে শুরু করলো। আমি ক্যামেরা বন্ধ করতে গেলাম। ঠিক তখন স্ক্রিনে থাকা ছায়াটা ধীরে ধীরে মাথা কাত করলো, যেন সে আমাকে দেখছে। আমি ভয় পেয়ে ক্যামেরার ব্যাটারি খুলে ফেললাম। রুম একদম স্তব্ধ হয়েছিল। কিছুক্ষণ পর নিজেকে বোঝালাম যে হয়তো এটা একটা গ্লিচ ছিল, কিন্তু আসল ঘটনা শুরু হয় ঠিক পরের রাতে। আমি আবার কাজ করছিলাম। রাত 3টার দিকে হঠাৎ কম্পিউটার স্ক্রিনে ব্ল্যাক হয়ে যায়। তারপর নিজে থেকে একটা ভিডিও চালু হয়। ভিডিওর নাম ছিল ব্যাকলগ MP4। আমিও অবাক হয়ে গেলাম, কারণ এই নামে কোনো ফাইল তো আমার কাছে কখনো ছিলই না। তাহলে ভিডিওটা কিভাবে চালু হয়ে গেল? মাথার মধ্যে অনেক রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যখন সে ভিডিওটা চালু হলো, দেখলাম আমার নিজের রুম ঠিক যেভাবে তখন ছিল। আমার কম্পিউটারের সামনে বসে কাজ করছি, মানে এই ভিডিওটা এখনকার লাইভ চলছে। আমার বুক ধরফর করে উঠল। ভিডিওতে হঠাৎ দরজাটা আস্তে আস্তে খুলে গেল, আর অন্ধকার থেকে কেউ একজন আমার রুমের ভেতরে ঢুকলো। লম্বা কালো ছায়া ধীরে ধীরে আমার পেছনে এসে দাঁড়ালো। ভিডিওটা আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমি এখন বুঝতে পারছি, কারণ আমি সেই ভিডিওটা দেখেছি। হঠাৎ ভিডিওতে ছায়াটা খুব ধীরে ক্যামেরার দিকে তাকালো। তারপর স্ক্রিনের ভেতর থেকেই বলল, ওকে বলো পিছনে ফিরতে। ঠিক তখনই আমার হেডফোনের ভেতর ফিস শব্দ এলো, পিছনে তাকাও। আমার পুরো শরীর জমে গেল। আমি তাকাতে চাইছিলাম না, কিন্তু ধীরে ধীরে অনুভব করলাম আমার চেয়ারের ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এবং সে আমার কানের কাছে এসে শ্বাসও নিচ্ছে খুব ধীরে খুব ধীরে। আমি সাহস করে পেছনে ফিরলাম। দেখলাম যে আমার পেছনে কেউ নেই, কিন্তু আবার সামনে তাকাতেই দেখলাম কম্পিউটার স্ক্রিনে যে ওই ছায়াটা এখন একদম আমার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই আমার ঘরের পুরো রুমের লাইটটাই নিভে গেল। কম্পিউটার স্ক্রিন ছাড়া সব কিছু কেমন যেন অন্ধকার হয়ে গেল। আমার স্ক্রিনে সে ছায়াটা ধীরে ধীরে ঝুঁকে আমার কানের কাছে মুখ আনছে। তারপর আমার স্ক্রিনটাও কালো হয়ে গেল, কিন্তু অন্ধকারের স্ক্রিনে আমি স্পষ্ট দেখলাম আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, বাস্তবে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে রুম থেকে বের হয়ে যাই, এবং কি আমি সারা রাত বাইরে কাটাই। পরদিন সকালে ফিরে এসে দেখি কম্পিউটার বন্ধ, ক্যামেরাও বন্ধ, এবং সব কিছু যেন স্বাভাবিকই ছিল। আমি ভাবলাম হয়তো ভয় থেকে এসব কল্পনা করেছি,
কিন্তু তখনই ফোনে একটা নোটিফিকেশন আসে, একটা নতুন ভিডিও ফাইল যা একা একা তৈরি হয়ে গেছে ফোনের মধ্যে। নাম ছিল ইউ লকড MP4। আমি ভয়ে কাঁপতে কাঁপতে সে ভিডিওটা প্লে করলাম। আমি দেখলাম যে আমি রাতে চেয়ারে থেকে উঠে পালাচ্ছি, আর আমার পেছনে সে ছায়াটা দাঁড়িয়ে আছে। কিন্তু শেষ 5 সেকেন্ডে ছায়াটা ধীরে ধীরে ক্যামেরার কাছে আসে, আর তখন তার মুখ দেখা যায়। আমি সেই মুখ দেখার পরে জমে গেলাম, কারণ ওটার মুখ ঠিক আমার নিজের মুখের মতোই ছিল, একদম আমার মতো হুবহু ছিল। তারপর ভিডিওর শেষে সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসলো আর বলল, এখন আমি রেকর্ড করব। এই ঘটনার পর আমি ওই রুমটা ছেড়ে দেই, ক্যামেরাটাও ভেঙে ফেলি, কম্পিউটারটাও বিক্রি করে দেই। কিন্তু আজও মাঝরাতে কখনো ফোনের ফ্রন্ট ক্যামেরা নিজে নিজে অন হয়ে যায়, আর কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে আমার পিছনে দাঁড়িয়ে থাকা সে একটা ছায়া দেখা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, গত সপ্তাহে আমার ফোনে আবারও একটা ভিডিও আসে, নাম ছিল সি ইউ সুন MP4। কিন্তু আমি এখনো সে ভিডিওটা চালানোর সাহস পাইনি। এই ছিল ভাই আজকের ঘটনা। আজ রাতে যদি হঠাৎ আপনার ফোনেও এমন ক্যামেরা যে নিজে নিজে চালু হয়ে যায়, তাহলে স্ক্রিনে শুধু আপনার মুখ দেখেই নিশ্চিত হবেন না, একবার ভালো করে পিছনে তাকাবেন, কারণ কিছু জিনিস প্রথমে ক্যামেরায় ধরা পড়ে, তারপর আপনার জীবনে ঢুকে পড়ে। যাই হোক, আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি কখনো এমন কোনো অদ্ভুত অডিও বা ভিডিও বা কোনো ঘটনা আপনাদের ফোনে আসে, তাহলে কখনোই একা একা দেখবেন না। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। যারা অডিয়েন্স ভাইয়েরা আছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমাদেরকে নতুন করে গল্প বলতে সাহায্য যোগায় আর কি। তো ভাইয়া, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফিজ। বলছেন রতন। কুয়াশা ঘেরা সেই সন্ধ্যা ও অশুভ সূচনা। সালটা সম্ভবত 2017 কিংবা 18 হবে, ঠিক মনে নেই। তবে শীতকালটা সেবার হাড় কাঁপানো ছিল। গ্রামের দিকে শীতের প্রকোপ শহরের তুলনায় এমনিতে একটু বেশি থাকে। আর পৌষ মাঘ মাসের দিকে তো কথাই নেই। সূর্য ডোবার পরপরই চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় মরে যেত। সন্ধ্যা নামলেই মনে হতো রাত গভীর হয়ে গেছে। কুয়াশার চাদরে ঢাকা গ্রামটাকে তখন অচেনা মনে হতো। আমরা 4 বন্ধু, আমি, রতন, সিরাজ, পলাশ আর সুমন, প্রতিদিন নিয়ম করে আড্ডা দিতাম। এই আড্ডাটা আমাদের কাছে নেশার মতো ছিল। সারাদিন যে যার কাজে ব্যস্ত থাকলেও সন্ধ্যার পর আমাদের দেখা হওয়াটা ছিল অলিখিত নিয়ম। আমাদের আড্ডার জায়গাটা ছিল গ্রামের একেবারে শেষ মাথায়, একটা বিশাল পুরনো আমতলায়। জায়গাটা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। গরমের দিনে আমরা ওই আম গাছে বাঁশ দিয়ে বানানো এটা মাচার মতো ছাউনিতে বসতাম, বাতাস খেতাম। কিন্তু শীতের দিনে গাছের নিচে শুকনো পাতা আর ডালপালা করিয়ে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসতাম। আগুনের ওম নেয়া আর নানা বিষয় নিয়ে গল্প করা, এটাই ছিল আমাদের রুটিন। জায়গাটা এমনিতে একটু নির্জন। আমাদের আড্ডার স্থান থেকে বড়জোর 50-60 গজ দূরেই গ্রামের পুরনো কবরস্থান। ঘন গাছপালা আর ঝোপঝাড়ে ঘেরা সে জায়গাটা দিনের বেলাতেও কেমন যেন থমথমে হয়ে থাকে। কবরস্থানের বড় বড় গাছগুলো আকাশ ঢেকে রাখে, ফলে নিচে সবসময় একটা ছায়া ছায়া ভাব থাকে। তবে আমরা ছোটবেলা থেকেই এই এলাকায় বড় হয়েছি, তাই কবরস্থান বা নির্জনতা নিয়ে আমাদের মনে ভয় ডর খুব একটা ছিল না, বরং ওই নিরিবিলি পরিবেশটাই আমাদের পছন্দ ছিল। কিন্তু সেদিন সন্ধ্যেটা ছিল অন্যরকম। অন্য যে কোনো দিনের চেয়ে বাতাস ছিল ভারী এবং ঠান্ডা। বিকেল থেকে আকাশটা গোমরা করেছিল, আর সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশায় চারপাশ ধোঁয়াশা হয়ে গেল। আমরা যখন আগুন জ্বালালাম তখন 10 দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। কুয়াশা যেন সাদা ধোঁয়ার মতো আমাদের চারপাশটা ঘিরে ধরেছে। আমরা আগুন পোহাচ্ছি আর হাসাহাসি করছি, গ্রামের নানা বিষয় নিয়ে কথা বলছি। আগুনের লেলিহান শিখাগুলো বাতাসের তলে তলে নাচছে, আর তার আলো আমাদের মুখে এসে পড়ছে। হঠাৎ আড্ডার মাঝখানে আমার কেন জানি মনে হলো পরিবেশটা পাল্টে গেছে। হাসাহাসির শব্দগুলো যেন কুয়াশায় মিলিয়ে যাচ্ছে, আর এক অজানা নিস্তব্ধতা গ্রাস করছে আমাদের। আমার মনে হলো আমাদের ঠিক পেছনের আম গাছটার আড়াল থেকে কেউ আমাদের উপর নজর রাখছে। অনুভূতিটা খুব অদ্ভুত। মনে হচ্ছে একজোড়া চোখ অন্ধকারের ভেতর থেকে অপলক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি প্রথমে পাত্তা দিলাম না, ভাবলাম মনের ভুল। শীতের রাতে নির্জন জায়গায়
এমন মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমি নিজেকে বোঝালাম যে হয়তো বাতাসের কারণে গাছের পাতা নড়ছে আর সেটাকে আমি ভুল ভাবছি। কিন্তু কিছুক্ষণ পর সেই অস্বস্তিটা আবার ফিরে এলো, এবং এবার আরো তীব্রভাবে। মনে হলো কেউ একজন অন্ধকারের সুযোগ নিয়ে গাছের আড়ালে লুকিয়ে আমাদের কথা শুনছে। আমার ঘাড়ের পেছনে লোম দাঁড়িয়ে গেল, শরীরের ভেতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল, যা শীতের ঠান্ডার চেয়ে অনেক বেশি হিমশীতল। আমি কথা থামিয়ে দিলাম, ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালাম। আগুনের আলো যতদূর পৌঁছায় তার বাইরে শুধুই ঘুটঘুটে অন্ধকার। কুয়াশার কারণে টর্চ মারলেও আলো খুব একটা দূরে যায় না, বরং আলোটা কুয়াশায় প্রতিফলিত হয়ে ফিরে আসে। আমি তাকাতেই মনে হলো আবছা একটা অবয়ব যেন গাছের আড়াল থেকে সরে অন্ধকারে মিলিয়ে গেল। অবয়বটা মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়, আরো দীর্ঘ, আরো কালো। বুকটা ধক করে উঠল আমার। আমি চোখের ভুল ভেবে চোখ নড়লাম, আবার তাকালাম, কিন্তু তখন আর কিছু নেই, শুধু বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসে নড়ছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি কি আসলে কিছু দেখেছি, নাকি এটা মনের ভ্রম? কিন্তু বন্ধুদের কাউকে কিছু বললাম না। পলাশের সুমন এমনিতেই একটু ভীত স্বভাবের, আর সিরাজ আবার এসব বিশ্বাস করতে চায় না। পাছে ওরা ভয় পায় বা আমাকে নিয়ে হাসাহাসি করে, তাই চুপ করে রইলাম। তবে মনের ভেতর একটা খচখচানি লেগেই রইল। আমি বারবার আর চোখে পেছনের অন্ধকারের দিকে তাকাতে লাগলাম, কিন্তু আর কিছু নজরে পড়ল না। শুধু মনে হতে লাগলো সেই দৃষ্টিটা এখনো আমাদের উপর নিবদ্ধ। সেদিন আড্ডাটা আর জমল না। আমার মনের অস্থিরতা হয়তো অন্যদের মধ্যেও সংক্রমিত হয়েছিল, অথবা ওরাও অবচেতনে কিছু অনুভব করছিল। বেশ তাড়াতাড়ি আমরা আড্ডা শেষ করলাম। যখন বাড়ি ফিরছিলাম তখন রাত বেশ গভীর। গ্রামের রাস্তা একদম ফাঁকা, ঘন কুয়াশায় ল্যাম্পপোস্টের আলোগুলো ম্লান হয়ে গেছে। সিরাজ, পলাশ আর সুমনের বাড়ি রাস্তার মোড়েই, কিন্তু আমার বাড়িটা একটু ভেতরে। ওদের বিদায় দিয়ে আমি একাই হাঁটছিলাম আমার বাড়ির পথে। দুপাশে বাঁশঝাড় আর জঙ্গল, মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার পেছনে পেছনে কেউ হাঁটছে। পায়ের শব্দ পাচ্ছি না, কিন্তু কারোর উপস্থিতির তীব্র অনুভব হচ্ছে। মনে হচ্ছে আমার ঠিক পেছনে কেউ একজন নিঃশব্দে পা ফেলছে। আমি থমকে দাঁড়ালাম, সাহস সঞ্চয় করে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। শুধু রাস্তার ধারের বাঁশঝাড়গুলো বাতাসে ক্যাচক্যাচ শব্দ করছে, যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে সাদা চাদরে পৃথিবী ঢাকা। আমি আবার হাঁটা শুরু করলাম, এবার একটু জোরে, কিন্তু যে আমি পা বাড়ালাম আবার মনে হলো কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসটা বরফের মতো ঠান্ডা। আমার মনে হলো আমার ঠিক ঘাড়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি আল্লাহ তাআলার নাম জপতে জপতে প্রায় দৌড়াতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমি যদি এখন পেছনে তাকাই তবে এমন কিছু দেখব যা দেখার শক্তি আমার নেই। কোনো মতে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকলাম। উঠোন পেরিয়ে বারান্দায় উঠে যখন ঘরের দরজা খুললাম তখন আমার সারা শরীর ঘামে ভেজে গেছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করার পরেও স্বস্তি পেলাম না। মনে হচ্ছিল বাইরের অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আমার দরজার দিকে তাকিয়ে আছে। দরজার ফাঁক দিয়ে কোনো অশুভ দৃষ্টি কি আমাকে দেখছে? আমি তাড়াতাড়ি করে জানালার সব কপাট বন্ধ করলাম, দরজায় ডাবল খিল দিলাম, বিছানায় শুয়ে লেপ মুড়ি দিলাম। বিছানায় শুয়ে লেপ মুড়ি দিয়েও আমার কাঁপুনি থামছিল না। শীতের কারণে নয়, অজানা এক আতঙ্কে। সেদিন রাতে আর ভালো করে ঘুম হলো না। মনের মধ্যে বারবার সেই অস্পষ্ট অবয়ব আর গা ছমছমে অনুভূতির কথা মনে পড়তে লাগলো। বারবার মনে হচ্ছিল জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে জানালার কাছে টোকা পড়ার মতো শব্দ শুনছিলাম, কিন্তু সাহস করে দেখার ক্ষমতা আমার ছিল না। তখনও বুঝিনি এটা মাত্র শুরু। আমরা যে আমতলায় আড্ডা দিই সেখানে যে কোনো খারাপ জিনিস বাসা বেঁধেছে এবং সেটা আমাদের লক্ষ্য করেছে, এই সত্যটা তখন আমার কাছে পরিষ্কার ছিল না। ভাবছিলাম হয়তো মনের ভুল, হয়তো ক্লান্তির কারণে এমন হচ্ছে। কিন্তু পরদিন সন্ধ্যা থেকে যে বিভীষিকা আমাদের গ্রাস করতে শুরু করবে তার জন্য আমি বা আমার বন্ধুরা কেউই প্রস্তুত ছিলাম না। সেই রাতের নির্ঘুম প্রহরগুলো যেন আমাকে সতর্ক করছিল, কিন্তু আমি সেই সতর্ক বার্তা বুঝতে পারিনি। অবিশ্বাসের দেয়াল ও ভয়ের বিস্তার। পরের দিন বিকেল থেকেই আকাশটা কেমন গুমোট হয়েছিল। সূর্যটা যেন মেঘ আর কুয়াশার আড়ালে মুখ লুকিয়ে রেখেছে। সন্ধ্যা হতে না হতেই আমরা আবার সেই আমতলায় জড়ো হলাম। শীতের তীব্রতা যেন আজ আরো বেড়েছে। বাতাসটা হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, আর আমরা আগুনের চারপাশে বসে হাত গরম করছি। গতকালের সেই অস্বস্তিকর অনুভূতির কথা আমি প্রায় ভুলতেই বসেছিলাম। দিনের আলোয় রাতের ভয়টাকে সবসময় তুচ্ছ মনে হয়, তাই ভাবছিলাম গতকাল যা দেখেছি, অনুভব করেছি তা হয়তো আমার মনের ভুলই ছিল। আমরা আগুন ঘিরে বসে আছি। আগুনটা আজ খুব ভালো জ্বলছে না, ধোঁয়া হচ্ছে বেশি। সেই ধোঁয়ায় চোখ জ্বালা করছে। পলাশার সুমন গ্রামের কোনো একটা মজার ঘটনা নিয়ে কথা বলছে, হাসাহাসি করছে। আমি আর সিরাজ আগুনের দিকে তাকিয়ে চুপচাপ শুনছি। কিন্তু আড্ডার মাঝখানে হঠাৎ খেয়াল করলাম সিরাজ কেমন যেন চুপ হয়ে গেছে। ও এতক্ষণ কথা বলছিল, কিন্তু হঠাৎ করে ওর কথা বন্ধ হয়ে গেল। আমি ওর দিকে তাকালাম, দেখি ও বারবার
আর চোখে পেছনের আম গাছটার দিকে তাকাচ্ছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এই শীতেও ওর চোখে মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট, যেন ও এমন কিছু দেখেছে যা ওর বিশ্বাস হচ্ছে না। আমি ওর কনুইতে হালকা ধাক্কা দিয়ে ইশারা করলাম। ও আমার দিকে তাকালো। আগুনের ম্লান আলোয় ওর চোখের মণি দুটো কাঁপছে। ওর চোখের ভাষায় বলে দিচ্ছিল আমরা একই কিছু অনুভব করছি। সে একই অস্বস্তি, সে একই ভারী বাতাস, আর সে মনে হওয়া যে কেউ আমাদের দেখছে। গতকালের সেই ভয়টা আবার আমার মনের ভেতর চারা দিয়ে উঠল। কিছুক্ষণ চুপ থাকার পর সিরাজ খুব নিচু গলায় যেন ফিসফিস করে বলল, রতন, তুই কি খেয়াল করেছিস? মনে হচ্ছে গাছের পেছনে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। সিরাজের কথা শুনে আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। গতকাল ঠিক এই কথাটাই আমি ভাবছিলাম, কিন্তু কাউকে বলিনি। আজ সিরাজ নিজে থেকে বলছে, তার মানে গতকাল আমি ভুল দেখিনি। আমার মনের সন্দেহটা নিমেষেই বিশ্বাসে পরিণত হলো। সত্যি কোনো একটা খারাপ জিনিস আমাদের আশেপাশে ঘুরঘুর করছে। আমরা দুজনে মিলে বিষয়টা সুমন আর পলাশকে বললাম। ভাবলাম এখন সবাই মিলে সতর্ক হওয়া দরকার। আমি বললাম, দোস্ত, আমার মনে হয় আজ আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। জায়গাটা কেমন যেন লাগছে। ওরা দুজন আমাদের মুখের দিকে তাকিয়ে প্রথমে অবাক হলো। পলাশ আগুনের কাঠি দিয়ে খুঁজতে খুঁজতে বলল, কিসের কেমন লাগছে? তোদের কি হয়েছে বলতো? সিরাজ যখন বলল যে গাছের পেছনে কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে, তখন পলাশ আর সুমন একে অপরের দিকে তাকালো। তারপর সশব্দে হেসে উঠল। সেই হাসিটা নির্জন আমতলায় খুব বেমানান শোনালো। পলাশ বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? এই শীতে কি আসবে এখানে দাঁড়িয়ে থাকতে? গ্রামের মানুষ তো সন্ধ্যার পর লেপ মুড়ি দিয়ে ঘুমায়, আর চোর ডাকাত হলে তো এতক্ষণে সামনে আসতো। তোরা কি কবরস্থান কাছে বলে ভয় পাচ্ছিস? সুমনও তার সাথে তাল মেলালো। বাদ দে তো এসব, শীতে তো তোর মাথা জমে গেছে মনে হয়। কাল রতন চুপচাপ ছিল, আজ সিরাজ শুরু করেছে। এখানে আমরা চারজন ছাড়া আর কেউ নেই, আর কেউ আসবেও না। চুপচাপ আগুন পোহা, শরীর গরম কর। ওদের হাসি ঠাট্টায় আমরা চুপ করে গেলাম। ওরা যেহেতু কিছু দেখেনি বা অনুভব করেনি, তাই ওদের বিশ্বাস করানো কঠিন ছিল। তাছাড়া মানুষের স্বভাবই এমন যে নিজের চোখে না দেখে তা সহজে বিশ্বাস করতে চায় না। কিন্তু মনের ভয়টা গেল না, বরং ওদের অবিশ্বাসের কারণে আমরা আরো বেশি অসহায় বোধ করলাম। আমি আর সিরাজ বারবার পেছনের অন্ধকারের দিকে তাকাতে লাগলাম। মনে হচ্ছিল সেই অন্ধকার থেকে যে কোনো মুহূর্তে কিছু একটা বেরিয়ে আসবে। বাতাসটা যেন ফিসফিস করে কথা বলছে, গাছের পাতাগুলো অদ্ভুত ছন্দে নড়ছে। সেদিন আড্ডাটা বেশিক্ষণ টানলাম না, মনের ভেতর অস্বস্তি নিয়ে উঠে পড়লাম। আড্ডা শেষে বাড়ি ফেরার পথে ঘটল আরেক ঘটনা, যা আমাদের ভয়টাকে কয়েক গুণ বাড়িয়ে দিল। পলাশ আর সুমনের বাড়ি একদিকে, আর আমারও সিরাজের বাড়ি আরেকদিকে। কিছুটা পথ আমাদের একসাথে যেতে হয়। আমরা দুজন পাশাপাশি হাঁটছি। কুয়াশা এতটাই ঘন যে টর্চের আলোতেও 2 হাত দূরের কিছু দেখা যায় না। রাস্তাটা নির্জন, দুপাশে ঘন জঙ্গল। হঠাৎ রাস্তার পাশের ঝোপের ভেতর থেকে অদ্ভুত এক গঙ্গানির শব্দ ভেসে এলো। শব্দটা কোনো পরিচিত বন্য প্রাণীর নয়। শিয়াল, কুকুর বা বেড়ালের ডাক আমরা চিনি, এটা তেমন কিছু নয়। আবার মানুষের গলা বলেও মনে হলো না। কেমন যেন বুক কাঁপানো, হাড় হিম করা এক আওয়াজ। মনে হচ্ছে মাটির নিচ থেকে কেউ যন্ত্রণায় আর্তনাদ করছে। শব্দটা এতটাই করুণ আর ভয়ঙ্কর যে আমাদের বুকের রক্ত ছলকে উঠল। আমরা দুজনেই থমকে দাঁড়ালাম। সিরাজ আমার হাতটা খামচে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। চারপাশ নিস্তব্ধ, কোথাও কোনো পোকার ডাকও নেই। শুধু ওই গঙ্গানির শব্দটা বাতাসের সাথে ভেসে আসছে। মনে হলো শব্দটা আমাদের খুব কাছে থেকে আসছে, অথচ টর্চ মিলে কাউকে দেখা যাচ্ছে না। ঝোপঝাড়গুলো স্থির, কোনো নড়াচড়া নেই, অথচ শব্দটা স্পষ্ট। রতন, এটা কিসের শব্দ? সিরাজের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। আমি বললাম, জানি না দোস্ত, তবে এটা ভালো কিছু না। চল এখান থেকে পালাই। ভয়ে আমরা একে অপরের হাত খামচে ধরেই জোরে হাঁটা শুরু করলাম। কিন্তু মনে হলো শব্দটা আমাদের সাথে সাথে চলছে, কখনো ডানে কখনো বামে, যেন কোনো অদৃশ্য কিছু আমাদের ঘিরে ধরে আর্তনাদ করছে। সিরাজ কাঁপতে কাঁপতে বলল, রতন চল, পা চালাই। অবস্থা সুবিধের মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমরা আর পেছনে না তাকিয়ে প্রায় দৌড়ে যার যার বাড়িতে চলে গেলাম। আমি যখন বাড়িতে ঢুকলাম তখন আমার দম বন্ধ হয়ে আসার জোগাড়। বুকের ভেতরটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। বারবার সেই গঙ্গানির শব্দটা কানে বাজছিল। পরদিন বিকেলে আড্ডায় বসে আমরা যখন পলাশ আর সুমনকে এই অদ্ভুত শব্দের কথা বললাম, ওরা আজও আমাদের কথা বিশ্বাস করল না। উল্টো হাসাহাসি করে বলল, ওটা হয়তো কোনো অসুস্থ শিয়াল বা কুকুরের ডাক হবে। তোরা বেশি ভয় পাচ্ছিস, তাই এমন মনে হচ্ছে। বা হয়তো বাতাসের শব্দ। ওদের এই হালকা চালের কথা আর অবিশ্বাস আমাদের আরো অসহায় করে তুলল। আমরা বুঝতে পারছিলাম আমরা যা শুনেছি তার স্বাভাবিক কোনো শব্দ ছিল না। ওই আম গাছ আর তার আশপাশের বাতাসে যে ভারী ও থমথমে ভাব বিরাজ করছে তা ওরা বুঝতে পারছে না। ওরা ভাবছে আমরা গল্প বানাচ্ছি বা হ্যালোসিনেশনে ভুগছি, কিন্তু আমরা জানতাম বিপদ আসন্ন।
খুব শীঘ্রই ওদের সেই ভুল ভাঙতে যাচ্ছিল, আর সেটা ছিল ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মাধ্যমে। যে খারাপ জিনিসটা আমাদের লক্ষ্য করেছে সেটা যে শুধু শব্দ বা অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা আমরা তখনও পুরোপুরি বুঝিনি। তবে প্রকৃতির ইঙ্গিতগুলো বলছিল বড় কোনো দুর্যোগ আমাদের দিকে ধেয়ে আসছে। তৃতীয় দিনের সন্ধ্যাটা ছিল আরো বেশি থমথমে। সকাল থেকে আকাশ মেঘলা, সূর্যের দেখা মেলেনি বললেই চলে। তাই সন্ধ্যা নামার আগেই চারপাশটা কেমন যেন কালচে হয়ে গিয়েছিল। কুয়াশার সাথে অন্ধকারের এই মিতালি পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলেছিল। আমরা চারজন যথারীতি সে আম গাছের নিচে আগুন জ্বালিয়ে বসেছি। পলাশ আর সুমন তখন আমাদের আগের দিনের কথা নিয়ে হালকা মজা করছে। ওরা বারবার বলছে আমরা নাকি ভেতর ডেম, সামান্য বাতাসের শব্দে ভয় পাই। আমি আর সিরাজ কোনো উত্তর দিচ্ছি না, শুধু চুপচাপ আগুনের দিকে তাকিয়ে আছি। মনের ভেতর এক অজানা আশঙ্কা কাজ করছে। মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। পরিবেশটা আজ অন্য দিনের চেয়েও বেশি শান্ত। বাতাসের কোনো শব্দ নেই, গাছের পাতাগুলো পর্যন্ত নড়ছে না। এই নিস্তব্ধতা যেন ঝড়ের পূর্ব লক্ষণ। হঠাৎ পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। মনে হলো বাতাসের চাপ বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাদের চারপাশের নিস্তব্ধতা যেন কানে বাজতে লাগলো। আগুনটাও আজ কেমন যেন নিব নিব, কাঠগুলো ঠিক মতো জ্বলছে না। আমরা কথা বলা কমিয়ে দিলাম। পলাশ আর সুমনের হাসি ঠাট্টাও একসময় থেমে গেল। ওরা হয়তো বুঝতে পারলো পরিস্থিতি স্বাভাবিক নয়। হঠাৎ আম গাছের উপর থেকে মর করে কিছু ভাঙার শব্দ হলো। শব্দটা বেশ জোরে, যেন কেউ গাছের উপর থেকে ভারী কোনো ডাল ভেঙে ফেললো। আমরা চমকে উঠে উপরের দিকে তাকাতে যাব, ঠিক সেই মুহূর্তেই প্রচন্ড জোরে একটা কিছু আমাদের জ্বালানো আগুনের উপর আছড়ে পড়ল। ধপাস বিকট শব্দ হলো, আর আগুনের জ্বলন্ত কাঠগুলো কেমার মতো ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল। আগুনের কুণ্ডলিটা প্রায় নিভে যাওয়ার উপক্রম। ধুলো আর ছায়ে চারপাশটা ভরে গেল। আমরা সবাই চমকে গিয়ে পিছিয়ে গেলাম। ঘটনার আকস্মিকতায় আমরা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কি হলো, কোত্থেকে এলো, কিছু বুঝতে পারলাম না। একটু সম্মিত ফিরে পেতেই আমরা টর্চ লাইট জেলে আগুনের মাঝখানে আলো ফেললাম। যা দেখলাম তাতে আমাদের চোখ কপালে উঠল। আগুনের ঠিক মাঝখানে পড়ে আছে প্রায় 7-8 ইঞ্চি সাইজের একটা বিশাল মাটির চাকা। মাটিটা এত শক্ত আর ভারী যে সেটা পড়ার কারণেই আগুনটা এভাবে ছড়িয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে এটা অনেক উঁচু থেকে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আম গাছের উপর এত বড় মাটির চাকা এলো কোত্থেকে, আর ফেললই বা কে? ঘটনার আকস্মিকতায় আমরা যখন হতভম্ব হয়ে মাটির চাকাটার দিকে তাকিয়ে আছি, ঠিক তখনই সুমন যন্ত্রণায় চিৎকার করে উঠল, আরে বাবারে, আমার পা চলে গেল। সুমনের চিৎকারে আমরা ওর কাছে ছুটে গেলাম। দেখি আগুনের একটা বড় জ্বলন্ত কাঠ ছিটকে এসে সরাসরি ওর ডান পায়ের উপর পড়েছে। সুমন যন্ত্রণায় কাতরাচ্ছে, মুখটা ব্যথায় বিকৃত হয়ে গেছে। আমরা দ্রুত কাঠটা সরিয়ে দিলাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আগুনের তাপে ওর পায়ের চামড়া পুড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বড় ফোসকা পড়ে গেছে। চামড়াটা কুচকে লাল হয়ে গেছে। সুমন ব্যথায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমরা সবাই ভয়ে জমে গেলাম। সুমনের যন্ত্রণা দেখে আমাদের হাত পা কাঁপতে লাগলো। কিন্তু তার চেয়েও বেশি ভয় কাজ করছিল ওই মাটির চাকাটা নিয়ে। এই মাটির চাকা এলো কোত্থেকে? আমাদের চারপাশ তো ফাঁকা মাঠ, কেউ ঢিল ছুটলে তো দূর থেকে ছুটবে। সেক্ষেত্রে ঢিলটা আড়াআড়ি ভাবে আসতো, কিন্তু এটা পড়েছে একদম উপর থেকে, লম্বা ভাবে, ঠিক যেন কেউ গাছের ডাল থেকে লক্ষ্য করে আমাদের আগুনের উপর ফেলেছে। আর উপরে তো শুধুই আম গাছের ডালপালা আর ঘন অন্ধকার। সিরাজ কাপা গলায় বলল, উপর থেকে এত বড় মাটির চাকা কে ফেলবে? গাছে তো মানুষ থাকা সম্ভব না এই অন্ধকারে, আর মানুষ থাকলে আমরা তো টের পেতাম। পলাশ যে এতক্ষণ আমাদের কথা বিশ্বাস করছিল না, তার মুখটাও এবার ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তার কপালের ঘাম টর্চের আলোয় চিকচিক করছে। সে কাঁপতে কাঁপতে আম গাছের উপরের অন্ধকারের দিকে টর্চ মারল। আলোর রেখা গাছের ডালপালা ভেদ করে উপরে উঠল, কিন্তু কিছুই দেখা গেল না। শুধু মনে হলো ঘন পাতার আড়ালে অশুভ কিছু একটা লুকিয়ে আছে, যা আমাদের এই দুর্দশা দেখে হয়তো হাসছে। আলো ফেলার সাথে সাথেই মনে হলো ওপারের ডালপালাগুলো অস্বাভাবিকভাবে নড়ে উঠল, অথচ তখন বাতাস ছিল না। সুমনের যন্ত্রণা বাড়ছিল, তাই আমরা আর দেরি করলাম না। ওই জায়গাটা তখন আমাদের কাছে মৃত্যুপুরীর মতো মনে হচ্ছিল। আমরা যদি এখনই এখান থেকে না যাই, তবে পরের আঘাতটা আরো মারাত্মক হবে। আমরা চারজন মিলে ধরাধরি করে সুমনকে তুললাম। ও পায়ে ভর দিতে পারছিল না। সুমনকে কাঁধে ভর দিয়ে আমরা ওর বাড়ির দিকে রওনা দিলাম। সুমনের পায়ে বেশ বড় ক্ষত হয়েছে, ফোসকাগুলো ফেটে পানি বের হচ্ছে। ওর বাড়ির লোকজনকে আমরা বললাম যে আগুন পোহাতে গিয়ে অসাবধানতায় আগুনের উপর পড়ে গেছে। আসল ঘটনাটা ভয়ে বলতে পারলাম না। বলে হয়তো ওরা বিশ্বাস করবে না, উল্টো আমাদের বকাঝকা করবে, বা হয়তো গ্রামের মানুষ ভয় পেয়ে যাবে। সুমনকে বাড়িতে দিয়ে আমরা তিনজন যার যার বাড়িতে ফিরলাম, কিন্তু মনের ভেতর তখন তোলপাড় চলছে। আজ যা ঘটল তখন মানুষের কাজ হতে পারে না। ওপর থেকে ওভাবে মাটির চাকা ফেলা, তাও আবার এত নিখুঁত নিশানায়।
সেটা একমাত্র কোনো খারাপ জিনিসের পক্ষেই সম্ভব। আমার মনে হলো আমরা অজান্তেই কোনো বিপদ ডেকে এনেছি। হয়তো আমাদের উপস্থিতি ওই গাছের বাসিন্দা সহ্য করতে পারছে না, আর এই বিপদ আমাদের পিছু ছাড়বে না। রাতে শুয়ে শুয়ে আমি শুধু সেই মাটির চাকাটার কথা ভাবছিলাম। ওটা সাধারণ কোনো মাটির দলা ছিল না, ওটা ছিল একটা সতর্ক বার্তা। কেউ আমাদের জানিয়ে দিল যে তার সীমানায় আমাদের আর স্বাগত জানানো হচ্ছে না। কিন্তু আমরা তখনও বুঝিনি সে শুধু আমাদের তাড়াতেই চায় না, বরং আমাদের ক্ষতি করাই তার উদ্দেশ্য। পলাশার সুমন আজ হাড়ে হাড়ে টের পেয়েছে যে আমি আর সিরাজ ভুল বলছিলাম না। কিন্তু এই উপলব্ধিটা আসতে অনেক দেরি হয়ে গেল, আর এর মূল্য দিতে হলো সুমনের পোড়া পা দিয়ে। সুমনের পায়ের অবস্থার কারণে পরের 2 দিন আমাদের আড্ডা বন্ধ থাকলো। সুমনের পোড়া ঘা বেশ গভীর হয়েছিল, তাই ও ঘর থেকে বের হতে পারছিল না। আর সত্যি বলতে ওই ঘটনার পর আমরা কেউই আমতলায় যাওয়ার সাহসও পাচ্ছিলাম না। ওই মাটির চাকা পড়ার দৃশ্য আর সুমনের আর্তনাদ আমাদের সবার মনে এক গভীর ভীতি তৈরি করেছিল। কিন্তু অভ্যাসের দোষ বড় দোষ। গ্রাম্য জীবনে বিনোদন বলতে তো ওইটুকুই। 2 দিন ঘরবন্দি থাকার পর 3য় দিন সন্ধ্যায় আমাদের মনে হলো একবার দেখা করা দরকার। ঘরে বসে থাকতে থাকতে দম বন্ধ লাগছিল। সুমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাচলা করতে পারছিল, তাই ও আমাদের সাথে যোগ দিল। তবে এবার আর আমরা গাছের একদম নিচে বসার সাহস করলাম না। গাছ থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 20-25 হাত দূরে একটা ফাঁকা জায়গায় বসলাম। জায়গাটা এমন ভাবে বাঁচলাম যাতে আম গাছটা আমাদের নজরে থাকে, কিন্তু আমরা গাছের সরাসরি নিচে না থাকি। আগুনও জ্বালালাম খুব সাবধানে, যেন আগুনের শিখা খুব বেশি বড় না হয়। বসার পর স্বাভাবিকভাবেই কথায় কথায় সে মাটির চাকার প্রসঙ্গটা উঠল। এত বড় একটা ঘটনা, সেটা তো আর সহজে ভোলা যায় না। আমি আর সিরাজ তখন পলাশ আর সুমনকে বললাম, তোরা তো আমাদের কথা বিশ্বাস করিসনি, আমাদের পাগল ভেবেছিলি। এখন বল, ওই দিন আমরা 4 জন ছাড়া আর কেউ ছিল না, আশপাশেও কেউ ছিল না। তাহলে ওই বিশাল মাটির দলাটা আকাশ থেকে পড়লো কিভাবে? সুমন ব্যথাতুর পায়ে আলতো করে হাত বুলিয়ে বলল, আমিও ভেবেছি বিষয়টা। গত 2 রাত আমি ঘুমাতে পারিনি, ব্যথায় আর ভয়ে। ওটা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। গাছ থেকে ওভাবে মাটি পড়ার কোনো কারণ নেই, যদি না কেউ ইচ্ছে করে ফেলে। আর মানুষের পক্ষে ওই অন্ধকারে অত উঁচুতে বসে থাকা সম্ভব নয়। পলাশ বলল, আমারও এখন বিশ্বাস হচ্ছে দোস্ত, ওই জায়গাটা ভালো না, আমাদের আর ওখানে যাওয়া উচিত হবে না। সবাই চুপ করে গেল। পরিবেশটা আবার সেই পরিচিত ভারী রূপ ধারণ করলো। আগুন জ্বলছে, কিন্তু তার উত্তাপ যেন আমাদের শরীরে লাগছে না। একটা অদৃশ্য ঠান্ডা ভয় আমাদের ঘিরে ধরেছে। সুমন দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক বাদ দে, আল্লাহ ভরসা। ওসব নিয়ে আর কথা বলে লাভ নেই, গা ছমছম করে। আমরা অন্য বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম। গ্রাম্য রাজনীতি, খেলাধুলা, এসব নিয়ে কথা বলে ভয়টা কাটানোর চেষ্টা করছিলাম। কিন্তু আমার মন কিছুতেই কথায় বসছিল না। আমার চোখ বারবার সে আম গাছের দিকেই চলে যাচ্ছিল। আজও আমার মনে হচ্ছে গাছের পেছনে কেউ আছে। আগুনের আলোয় গাছের ছায়াগুলো যখন নড়ছিল, আমার মনে হচ্ছিল ওগুলো সাধারণ ছায়া নয়, বরং জীবন্ত কিছু। হঠাৎ আমি খেয়াল করলাম গাছের পেছনের অন্ধকার থেকে একটা কালো ছায়ার মতো কিছু যেন দ্রুত এক পাশ থেকে অন্য পাশে সরে গেল। আমি কথা বলা থামিয়ে দিলাম, চোখ শুরু করে ভালো করে তাকালাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হলো কোনো একজন মানুষ বা মানুষের মতো কিছু একটা গাছের আড়ালে দাঁড়িয়ে উকি দিচ্ছে। তার শরীরের গঠনটা অদ্ভুত। মাথাটা শরীরের তুলনায় একটু বড়, আর ঘাড়টা নেই বললেই চলে। যে আমি তাকালাম, অমনি সেটা ঝট করে গাছের আড়ালে সরে গেল। এত দ্রুত সরে গেল যে মনে হলো ওটা বাতাসের সাথে মিশে গেছে। আমার গলা শুকিয়ে এলো। আমি ঢোক গিললাম। আমি কি আবার ভুল দেখছি, নাকি ওটা সত্যি ছিল? আমার হাত পা ঠান্ডা হয়ে এলো, কিন্তু আমি এবারও চুপ করে রইলাম। ভাবলাম, এখন যদি বলি তাহলে সবাই আবার আতঙ্কিত হয়ে পড়বে। বিশেষ করে সুমনের যে অবস্থা, ও দৌড়াতেও পারবে না। যদি সত্যি কোনো বিপদ আসে, তবে সুমনকে নিয়ে পালানো মুশকিল হবে। তাই আমি না দেখার ভান করে রইলাম। ভাবলাম, হয়তো চুপ করে থাকলে ওটা চলে যাবে। কিন্তু আমি বুঝতে পারছিলাম সেই খারাপ জিনিসটা আমাদের উপর নজর রাখছে। ওটা হয়তো সুযোগ খুঁজছে আবার কোনো ক্ষতি করার। পলাশ আর সুমন যদিও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওদের চোখের চঞ্চলতা বলে দিচ্ছিল ওরাও স্বস্তিতে নেই। ওরা বারবার এদিক ওদিক তাকাচ্ছে। শীতের রাত, কিন্তু আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম যেন আজকের রাতটা কোনো মতে পার করে বাড়ি ফিরতে পারি। কিছুক্ষণ পর আবার সেই অনুভূতি। মনে হলো গাছের ডাল থেকে কেউ আমাদের দেখছে। আমি তাকাতে দেখলাম 2 ডালের মাঝখান থেকে কালোর মতো কিছু একটা ঝুলছে। ভালো করে বোঝার আগেই সেটা উপরে উঠে গেল। আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি নিশ্চিত ওটা কোনো সাধারণ প্রাণী নয়। ওটা আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের সাথে খেলছে। আমি আর বেশিক্ষণ থাকার সাহস পেলাম না। আমি বললাম, চল আজ তাড়াতাড়ি উঠি। সুমন বেশিক্ষণ বসে থাকলে পায়ে ব্যথা পাবে। এটা ছিল একটা অজুহাত মাত্র। আসল কারণ ছিল আমার ভেতরের তীব্র আতঙ্ক। সবাই আমার কথায় সায় দিল। আমরা উঠে পড়লাম। ফেরার সময় আমি বারবার পেছনে তাকালাম, কিন্তু আর কিছু দেখলাম না। তবে একটা অস্বস্তি নিয়ে বাড়ি ফিরলাম। আমি জানতাম না বিপদ এবার আড্ডার জায়গা ছেড়ে আমাদের সবার ঘর পর্যন্ত পৌঁছে যাবে। সেদিনের সেই ছায়া দেখাটা
যে আমার মনের ভুল ছিল না তা পরের রাতের ঘটনাতেই প্রমাণ হয়ে গেল। সেই ছায়া যে শুধু গাছের নিচে সীমাবদ্ধ নয়, তা আমাদের কল্পনাতেও ছিল না। ওটা আমাদের পিছু নিয়েছে, আমাদের বাড়ি চিনে ফেলেছে। পরের দিন কোনো একটা কারণে আমাদের আর আড্ডা দেয়া হলো না। হয়তো সুমনের পায়ের ব্যথা বেড়েছিল, অথবা সবার মনে একটা অলিখিত ভয় ঢুকে গিয়েছিল। আমি মনে মনে খুশি হলাম। ভাবলাম আজ যেহেতু ওই অভিশপ্ত আমতলায় যায়নি, তাই হয়তো রাতটা শান্তিতেই কাটবে। ওই গাছের নিচ থেকে দূরে থাকলে হয়তো সে খারাপ জিনিসটা আমাদের নাগাল পাবে না। কিন্তু আমার ধারণা যে কতটা ভুল ছিল তা আমি সেই রাতেই টের পেলাম। শীতের রাত, গ্রামের চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে অনেক আগেই। এশার নামাজের পর খাওয়া দাওয়া সেরে আমি আমার ঘরে চলে এলাম। আমার ঘরটা বাড়ির এক পাশে, জানালার বাইরেই আমাদের বাগান। শীতের সময় আমি ভুলেও জানালা খোলা রাখি না, কারণ উত্তর দিকের জানালা দিয়ে হিম বাতাস ঢোকে। আমি খুব ভালো করে জানালার সিটকিনি লাগিয়ে, এমনকি জানালার কপাটের জোড়ায় কাগজ গুজে দিয়েছিলাম যাতে বাতাস না ঢোকে। দরজা বন্ধ করে লেপ মুড়ি দিয়ে আমি শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে খুব তাড়াতাড়ি গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। মধ্যরাতে আচমকা আমার ঘুম ভেঙে গেল। কেন ভাঙলো জানি না, কিন্তু বুকের ভেতরটা ধরপড় করছিল। মনে হলো কেউ যেন আমার জানালার কপাটে খুব জোরে টোকা দিচ্ছে। ঠক 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 শব্দটা খুব স্পষ্ট। কাঠের ওপর নখ দিয়ে আঁচড় কাটলে যেমন শব্দ হয়, বা আঙুলের গিট দিয়ে টোকা দিলে যেমন শব্দ হয়, ঠিক তেমন। আমি ধর্মর করে উঠে বসলাম। ঘরটা ভীষণ ঠান্ডা মনে হচ্ছে, যেন বাইরের সব কুয়াশা ঘরের ভেতর ঢুকে পড়েছে, অথচ আমি তো সব বন্ধ করে শুয়েছিলাম। আমি তাকালাম জানালার দিকে, যা দেখলাম তাতে আমার রক্তহীন হয়ে গেল। আমার বন্ধ করা জানালাটা পুরোপুরি খোলা, দুই কপাট হা হয়ে আছে। বাইরের ঘন কুয়াশা জানালা দিয়ে হু হু করে ঘরের ভেতরে ঢুকছে। চাঁদের ম্লানালয় কুয়াশাকে ধোয়ার মতো দেখাচ্ছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি স্পষ্ট মনে করতে পারছি ঘুমানোর আগে আমি নিজ হাতে ছিটকিনি লাগিয়েছি, কাগজ গুজেছি। তাহলে জানালা খুলল কে? ছিটকিনিটা তো ভেতর থেকে লাগানো ছিল, বাইরে থেকে খোলার কোনো উপায় নেই। আর যদি কেউ বাইরে থেকে খোলার চেষ্টাও করত, তবে ছিটকিনি ভাঙার শব্দ হতো। কিন্তু ছিটকিনি একদম অক্ষত, শুধু খোলা। আর যদি জানালা খোলাই থাকে, তবে এত রাতে কে জানালার বাইরে দাঁড়িয়ে টোকা দেবে? আমার ঘরটা একতলায় হলেও জানালার উচ্চতা মাটি থেকে বেশ খানিকটা উপরে। বাইরে দাঁড়িয়ে টোকা দিতে হলে কাউকে জানালার একদম কাছে গ্রিল ধরে দাঁড়াতে হবে। জানালার ওপাশে তো কারোর থাকার কথা নয়। আমার গা শিউরে উঠল। ভয়ে ভয়ে আমি বিছানা থেকে নামলাম। পায়ে যেন জোর পাচ্ছিলাম না। সাহস সঞ্চয় করে জানালার কাছে গেলাম। বাইরে তাকালাম। দূর পর্যন্ত শুধু সাদা কুয়াশা, আর কিচ্ছু নেই। বাগানের গাছগুলো কুয়াশা স্পষ্ট দেখাচ্ছে। কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কিন্তু জানালার গ্রিলের ওপর ভেজা হাতের ছাপের মতো কিছু একটা চকচক করছে। আমি দ্রুত জানালা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম। মনে হলো জানালার ওপাশ থেকে কেউ আমাকে দেখছিল এতক্ষণ। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় এসে দোয়া-দরুদ পড়তে শুরু করলাম। লেপের নিচে ঢুকেও আমার কাঁপুনি থামছিল না। মনে হচ্ছিল ঘরের কোনায় অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। বাকি রাত আর এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারিনি। প্রতিটা মুহূর্ত কেটেছে তীব্র আতঙ্কে। পরের দিন বিকেলে যখন আমরা বন্ধুরা আবার একত্র হলাম, তখন সিরাজের চেহারা দেখে আমি চমকে গেলাম। ওর চোখের নিচে গভীর কালি, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। মুখে এক বিন্দু রক্ত নেই, ফ্যাকাশে হয়ে আছে। দেখেই মনে হচ্ছে ও সারা রাত ঘুমায়নি বা প্রচন্ড ভয় পেয়েছে। আমি কিছু বলার আগেই সিরাজ কাঁপা কাঁপা গলায় আমার হাত ধরে বলল, রতন, গত রাতে আমার সাথে খুব অদ্ভুত আর ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। ওর কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, কি হয়েছে আমাকে বল। সিরাজ ঢোক গিলে বলল, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার ঘরের বন্ধ জানালা খোলা, অথচ আমি নিশ্চিত আমি ছিটকিনি লাগিয়েছিলাম। আর মনে হলো কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে কুয়াশার মধ্য থেকে আমাকে দেখছে। আমি কাউকে দেখিনি, কিন্তু কারো উপস্থিতি অনুভব করেছি। আর জানালাটা একা একা খুলে গেল কিভাবে? সিরাজের কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। হুবহু একই ঘটনা, একদম একই সময়ে, একই রকম ভাবে আমার সাথেও ঘটেছে। আমি যখন সিরাজকে আমার অভিজ্ঞতার কথা বললাম, তখন পলাশ আর সুমনের মুখেও ফ্যাকাশে হয়ে গেল। এবার আর কেউ বিষয়টাকে তুচ্ছতাচ্ছিল্য করল না। সুমন আর পলাশ বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয়। কাকতালীয় ভাবে দুই বন্ধুর সাথে একই রাতে একই ঘটনা ঘটতে পারে না। যে খারাপ জিনিসটা আম গাছে ছিল, সেটা এখন আমাদের পিছু নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। ওটা আমাদের ঘর চিনে ফেলেছে, আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এই উপলব্ধিটা আমাদের চারজনের মধ্যে এক চরম ভয়ের সঞ্চার করলো। আমরা বুঝতে পারলাম আমরা বড় কোনো বিপদে পড়েছি। সেই অশুভ শক্তি এখন আর শুধু ওই আমতলায় সীমাবদ্ধ নেই, সে আমাদের ব্যক্তিগত জীবনে হানা দিয়েছে। আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত নিলাম আজ আর বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যাব এবং ভবিষ্যতে আর কখনো ওই আমতলায় যাব না। কিন্তু আমরা জানতাম না সেই অশুভ শক্তি আজ আমাদের এত সহজে ছেড়ে দেবে না। সে আমাদের শেষবারের মতো ভয় দেখানোর জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা যখন পালানোর পরিকল্পনা করছিলাম, তখন সে হয়তো আড়ালে দাঁড়িয়ে হাসছিল। সিরাজ আর আমার গত রাতের অভিজ্ঞতার কথা শোনার পর সবার মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছিল। আমরা বুঝতে পারছিলাম
পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সন্ধ্যার অন্ধকার নামার আগেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আজ আর আড্ডা দেব না, সবাই বাড়ি ফিরে যাব। এমনকি পলাশ যে সবসময় একটু বেশি সাহস দেখাতো, সেও আজ তাড়া দিচ্ছিল বাড়ি ফেরার জন্য। আমরা যে আগুনটা জ্বালিয়েছিলাম সেটা নিভিয়ে দিলাম। চারপাশ তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। গোধূলির আলো আধারি মেশানো এক অদ্ভুত সময়। সূর্য ডুবে গেছে, কিন্তু তার লাল আভা এখনো পশ্চিম আকাশে লেগে আছে। অন্যদিকে পূব আকাশ কালো হয়ে আসছে। আমরা যখন ওঠার প্রস্তুতি নিচ্ছি, জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, ঠিক তখনই সেই ঘটনাটা ঘটল। আমগাছের একদম উপরের ডাল থেকে এক বিকট হাসির শব্দ ভেসে এলো। খিলখিল করে হাসার আওয়াজ। হাসিটা কোনো মানুষের হাসির মতো নয়, সেটা ছিল অত্যন্ত কর্কশ, তীক্ষ্ণ এবং হাড় হেম করা। মনে হলো কেউ যেন কাছের টুকরো গলার ভেতর নিয়ে হাসছে। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধুই পৈশাসিকতা আর বিদ্রুপ। যেন আমাদের অসহায় অবস্থা দেখে উপরের কেউ পৈশাসিক আনন্দ পাচ্ছে। হাসিটা এতটাই জোরে ছিল যে মনে হলো পুরো এলাকাটাই সেই শব্দে কেঁপে উঠল। সেই হাসির শব্দ শুনে আমাদের চারজনের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। মনে হলো বুকের ভেতরটা কেউ মুচড়ে ধরেছে। আমরা একে অপরের দিকে তাকালাম। সবার চোখে তখন মৃত্যুর ভয়। সিরাজের মুখটা সাদা হয়ে গেছে, পলাশ থরথর করে কাঁপছে। আমাদের সবার কাছে টর্চ লাইট ছিল, শুধু সুমনের কাছে ছিল না। কিন্তু ভয়ের ছোটে কারোরই সাহস হলো না টর্চের আলো ফেলে উপরের দিকে তাকানোর। হাসিটা থামছে না, বরং আরো জোরে, আরো কর্কশ হচ্ছে। মনে হলো গাছটা সমেত কেঁপে উঠছে সেই হাসির তেড়ে। বাতাস হঠাৎ করে এলোমেলো বইতে শুরু করলো। এরপরে শুরু হলো আসল বিভীষিকা। হাসির শব্দটা থামার সাথে সাথেই গাছের উপর থেকে এমন একটা শব্দ হলো যেন ভারী কিছু একটা ডালপালা ভেঙে মাটির দিকে নেমে আসছে। মরমর, ধপাস। শব্দ শুনে মনে হলো অন্তত 2-3 মণ ওজনের কিছু একটা মাটিতে লাফ দিল। সেই শব্দ শুনে আমাদের আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। আমি চিৎকার করে বললাম, দৌড়া, সবাই দৌড়া। আমরা সবাই যে যার মতো দৌড় দিলাম। কিন্তু বিপত্তিটা ঘটল সুমনের সাথে। ওর পায়ে পোড়া ঘা, তাই ও আমাদের মতো জোরে দৌড়াতে পারছিল না। আর ওর হাতে লাইটও ছিল না। অন্ধকারে দৌড়াতে গিয়ে ও একটা গাছের শিকড়ে হোঁচট খেয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। রতন, বাঁচা আমাকে। সুমনের আর্তনাদ শুনে আমি আর সিরাজ থমকে দাঁড়ালাম। পলাশ ততক্ষণে দৌড়ে অনেক দূর চলে গেছে। ও হয়তো শুনতেও পায়নি, কিন্তু বন্ধুকে ফেলে যাওয়া সম্ভব নয়। তার যত বড় বিপদে আসুক। আমরা দুজন উল্টো ঘুরে ছুটে এলাম সুমনের কাছে। আমরা দুজন সুমনের 2 হাত ধরে ওকে মাটি থেকে তুললাম এবং নিজেদের কাঁধে ভর দিয়ে ওকে নিয়ে দৌড়াতে শুরু করলাম। তখন আমরা আম গাছটা থেকে আনুমানিক 10-15 হাত দূরে। কৌতূহলবশত হোক বা ভয়ের কারণে হোক, আমরা 3 জনই একবার সে আম গাছের দিকে তাকালাম। আর সেই তাকানোটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমাদের টর্চের আলোয় যে দৃশ্য দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আম গাছের একদম গোড়ায় মাটির সাথে লেপ্টে বসে আছে এক বিশাল কালো অবয়ব। দেখতে অনেকটা বানরের মতো, কিন্তু আকারে মানুষের চেয়েও বড়। শরীরটা কুচকুচে কালো, যেন অন্ধকারেরই একটা অংশ দলা পাকিয়ে আছে। তার শরীরটা কেমন ধোঁয়াশাচ্ছন্ন, স্পষ্ট কোনো সীমারেখা নেই। লোমশ কিনা বোঝা যাচ্ছে না, শুধু কালো একটা পিণ্ড। কিন্তু তার মাঝে যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল তা হলো তার চোখ দুটো। তার মুখের জায়গায় দুটো টকটকে লাল চোখ জ্বলজ্বল করছে, যেন আগুনের ভাটা। সেই চোখ দুটো থেকে লাল আলো বের হচ্ছে। সেই চোখ সরাসরি আমাদের দিকেই তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল এক তীব্র ঘৃণা আর হিংস্রতা। ওটা যে কি পরিমাণ ভয়ঙ্কর আর বিভৎস ছিল তা বলে বোঝানো যাবে না। কোনো নির্দিষ্ট আকৃতি বোঝা যাচ্ছিল না, শুধু এক অশুভ ছায়ামূর্তি যা জীবন্ত হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে হলো ওটা এখন লাফ দেবে আমাদের ওপর। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে চিৎকার করতে করতে আমরা জান প্রাণ দিয়ে দৌড়াতে শুরু করলাম। সুমনের পায়ের ব্যথা তখন তুচ্ছ হয়ে গেছে। ও আমাদের সাথে এক পায়ে লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছে। আমাদের পেছনে সেই হাসির শব্দটা আবার শোনা গেল, কিন্তু এবার সেটা অনেক দূরে থেকে আসছে বলে মনে হলো। আমরা আর পেছনে তাকাইনি। একটানা দৌড়ে যখন লোকালয়ে, মানে গ্রামের মানুষের ঘরের কাছে চলে এলাম, তখন আমরা মাটিতে বসে পড়লাম। আমাদের শরীর ঘামে ভেজে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেদিন কিভাবে বাড়ি পৌঁছেছিলাম তা আমার ঠিক মনে নেই, শুধু মনে আছে বাড়িতে ঢুকে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর আমরা 4 জন আর কোনোদিন ওই আমতলায় আড্ডা দিতে যাইনি, এমনকি ওই রাস্তার ত্রিসীমানাও মারাইনি। সুমনের পা সারতে অনেক সময় লেগেছিল, কিন্তু তার চেয়েও বেশি সময় লেগেছিল আমাদের মনের ভয় কাটতে। পরে এই ঘটনা গ্রামের মুরব্বীদের কানে যায়। আমরা ভয়ে প্রথমে কিছু বলিনি, কিন্তু সিরাজ জ্বরে প্রলাপ বকতে শুরু করলে সব জানাজানি হয়ে যায়। গ্রামের মুরব্বীরা তখন দূরবর্তী এক গ্রাম থেকে একজন খুব পরহেজগার আর জ্ঞানী হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর এসে আম গাছটির নিচে দিনের বেলাতেই দাঁড়ান। তিনি জায়গাটা দেখে গম্ভীর হয়ে যান। তিনি সেখানে দাঁড়িয়ে কিছু দোয়া কালাম পড়েন এবং গাছের গোড়ায় মাটি করে একটা তাবিজ পুঁতে দেন। যাওয়ার সময় তিনি গ্রামের মানুষকে কড়া নির্দেশ দিয়ে যান, এই আম গাছ যেন কেউ কখনো না কাটে। এই গাছে খুব শক্তিশালী কোনো খারাপ জিনিস বাসা বেঁধেছে। আমি সেটাকে আটকে দিয়েছি, কিন্তু গাছ কাটলে বা ক্ষতি করলে সেটা আবার ছাড়া পাবে।
যদি গাছটা নিজে থেকে মরে যায় বা ঝড়ে পড়ে যায় তবে রক্ষা, কিন্তু কেউ যেন কোড়াল না চালায়, আর এই তাবিজ খোঁজার বা তোলার চেষ্টা যেন কেউ না করে। গ্রামের সবাই হুজুরের সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল। আজ পর্যন্ত কেউ সেই গাছের ধারের কাছে ঘেঁষার সাহস পায়নি। বিশেষ করে সন্ধ্যা হলেই ওই এলাকাটা জনমানবহীন হয়ে পড়ে। কবরস্থানের ওই দিকটা এখন জঙ্গলে ভরে গেছে, কেউ পরিষ্কারও করতে যায় না। আমরা 4 বন্ধু এখন আর আগের মতো আড্ডা দিই না, সবাই যে যার কাজে ব্যস্ত। কিন্তু শীতের রাত এলেই কুয়াশা যখন চারপাশ ঢেকে দেয়, তখন সেই ভয়ঙ্কর স্মৃতি আর সেই লাল চোখের কালো অবয়ব আমাদের আজও দুঃস্বপ্নে তাড়া করে বেড়ায়। আমরা হারে হারে বুঝে গিয়েছিলাম এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা চোখের আড়ালে থাকে, আর তাদের কখনো বিরক্ত করতে নেই। ডিয়ার লিসেনার, আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ঘটনাই কিন্তু বাছাই করা ভয়ানক ঘটনা ছিল। আশা করি প্রত্যেকটা ঘটনাই আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে। তবে আজকের এপিসোডে যে ঘটনাগুলো শুনতে পারলেন, কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে আর কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা যাতে খুব সহজেই এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে পারেন, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো কালেক্ট করে শুধুমাত্র আপনাদের জন্যই প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তাই বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কার ঘটনা শুনতে সব থেকে ভালোবাসেন। ভূতে প্রেমের মধ্যে আর যে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এই 4 জনের মধ্যে কার ঘটনা সব থেকে আপনার কাছে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েবেন যে আপনারা কি ধরনের ঘটনাগুলো শুনতে ইচ্ছুক। তো আজকের জন্য এখানে বিদায় নেব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।